স্টার্টআপ ট্রেনিং কোর্সের 3 in 1 সেশন শুরু করার আগেই প্রথমেই শুভেচ্ছা বক্তব্য আর শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার আমিনুল ইসলাম স্যার। স্যার আমিনুল ইসলাম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার? জি, হ্যাঁ একদম ক্লিয়ার। আমরা সবাই স্যারের জন্য একটু লাভ রিয়েক্ট দেই, তাকে শুভেচ্ছা জানাই লাভ রিয়েক্টের মাধ্যমে এট এ টাইম। আসসালামু আলাইকুম। সকলকে শুভ সন্ধ্যা। ডেস্টিনি লিমিটেড লিমিটেডের সম্মানিত লিডার্স, বিজনেস পার্টনার এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের সম্ভাবনাময় ডিস্ট্রিবিউটরগণ, আজকের এই বিশেষ স্টার্টআপ ট্রেনিং কোর্স সেশনে আপনাদের সবাইকে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফার্ম এবং কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই মঙ্গলবারের আজকের রাতটি আমাদের প্রত্যেকের বিজনেস ক্যারিয়ারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। বিশ্ববিখ্যাত লেখক শিব খেরা তার ইকাল ওয়েন গ্রন্থে একটি কিন্তু চমৎকার সত্য উল্লেখ করেছেন: বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আজ ডেস্টিনির এই নতুন যুগে আমাদের এই স্টার্টআপ কোর্সটি নতুন, মূলত সেই ভিন্নভাবে শুরু করার এবং নিজেদের বিজনেসের ফাউন্ডেশনকে শক্ত করার একটি অনন্য সুযোগ। আমাদের আজকের এই বিশেষ সেশনটি সাজানো হয়েছে এমন ভাবে যা আপনাকে একেবারে সঠিক বিজনেস মাইন্ডসেট, আধুনিক নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি এবং ক্যারিয়ার উন্নয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবে ইনশাআল্লাহ। শিব খেরা যেমনি ভাবে বলেছিলেন, সফলতার 85% নির্ভর করে মানুষের পজিটিভ অ্যাটিটিউডের উপর এবং মাত্র 15% নির্ভর করে টেকনিক্যাল তথ্যের উপর। আজকের এই স্টার্টআপ ট্রেনিং কোর্সটি আপনার সেই অ্যাটিটিউড এবং স্কিল সেটকে উন্নত করে আপনাকে একজন টোটাল কোয়ালিটি পার্সন হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের এই ওরিয়েন্টেশন স্কিল ডেভেলপমেন্ট সেশনটি পরিচালনা করতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয়, অত্যন্ত দক্ষ এবং ডাইনামিক কর্পোরেট ট্রেনার জনাব ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ, ডায়মন্ড এক্সিকিউটিভ ট্রেনার। ওনার দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রফেশনাল গাইডলাইন আজ আমাদের ডেস্টিনি ক্যারিয়ারের এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং এ তারাই সবচেয়ে বেশি সফল হয় যারা প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখে এবং নিজের কুড়ালকে ধার দিয়ে নেয়। আজকের এই ট্রেনিং সেশনটি মূলত আপনার সেই ব্যবসায়িক দক্ষতাকে দাঁড়িয়ে নেওয়ার এবং নতুন উদ্যমে স্টার্ট আপ করার মোক্ষম সুযোগ এবং সময়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, পুরো সেশন জুড়ে পূর্ণ মনোযোগ বজায় রাখুন এবং অত্যন্ত প্রফেশনাল উপায়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টার্মগুলো নোট করে রাখুন। আসুন আমরা সবাই মিলে একসাথে শিখি, নিজেদের দক্ষতাকে বিশ্বমানে উন্নতি করি এবং ডেস্টিনির এই নতুন যুগ, এই নতুন আধুনিক বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের ক্যারিয়ারকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যাই সকলেই মিলে। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা সবাই মিলে আজকের এই অসাধারণ লার্নিং সেশনটি উপভোগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত চমৎকার এবং মাইন্ড ব্লোয়িং শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আবারও সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের প্রেসিডেন্ট স্যারের জন্য একটা লাভ রিয়েক্ট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য, সবাই একই টাইমে। তো যা হোক, আর আমরা কাল কেমন করবো না, যেহেতু অনলাইন প্রোগ্রামে আমরা বেশিক্ষণ সময় নিলেও আমরা ধৈর্য রাখতে পারবো না এবং রাখা সম্ভব না। তো স্যার আজকে যে কথাগুলো বলেছেন সেই কথার আলোকে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো মানুষের স্বপ্ন যত বড়, সেই স্বপ্নের পাশাপাশি মানুষের অজুহাতও আরো বেশি বড়। আজকে যে স্কিলটা আমরা শিখবো সেই স্কিলই আমাদের ইনকাম সোর্স হবে আগামী দিনের জন্য। তাই অজুহাত নয়, এবার আমরা সবাই অ্যাকশনে যাব এবং অ্যাকশনের মাধ্যমেই আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করব। আর সেই স্বপ্ন পূরণের বেসিক লার্নার নিয়ে আমাদের সেশনটি এখনই শুরু হতে যাচ্ছে। আর সেই প্রোগ্রামটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড এবং অনারেবল কর্পোরেট ট্রেনার ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার মিস্টার ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। শাকিল, থ্যাংক ইউ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আর ট্রেনিং প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি জি জি,
একদম লাউড অ্যান্ড ক্লিয়ার এবং ভিডিও দেখা যাচ্ছে। জি স্যার, কন্টিনিউ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ডিস্ট্রিক্ট 2000 লিমিটেডের পক্ষে আপনারা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকে মিনিমাইজ করে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমি জানি আপনারা সারাদিন পরিশ্রম শেষে বাসায় এসে একটু রেস্ট করবেন। এই টাইমটাকে আপনি লার্নিং টাইম হিসেবে নিয়েছেন, এই জন্য আপনাকে ডিস্ট্রিক্ট 2000 লিমিটেডের পক্ষ থেকে এবং আমাদের সকল ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ, ডায়মন্ড এক্সিকিউটিভ কর্পোরেট ট্রেনার ডিস্ট্রিক্ট 2000 লিমিটেড। তো মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি যাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে আসলে আলোচনা শুরু করা যায় না, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদেরকে এই একটা অবস্থানে নিয়ে আসছেন, তো এই একটা অবস্থানে কাজ করার সুযোগ করে দিয়েছেন সে সকল আমাদের সহকর্মী ভাইয়েরা, তাদের মধ্যে অন্যতম যারা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন। আমাদের আমিনুল ইসলাম আমিন ভাই, আমাদের সবার আপলাইন, আমার বিজনেস মেন্টর আপলাইন, যিনি আমাকে প্ল্যান দেখিয়েছেন, আবাদুর রহমান হিরু ভাই থেকে শুরু করে আমি সবাই নাম দেখতে পাচ্ছি না, আপনাদের সবাইকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সম্মানিত চিফ কোঅর্ডিনেটর ও সিইও জনাব আশরাফুল আমিন স্যারের প্রতি, কারণ আমরা চাইলেও কিন্তু এতগুলো মানুষ একসাথে বসে এক জায়গায় ট্রেনিং আমরা করতে পারতাম না। তা আমাদেরকে একটা জুম প্রফেশনাল আইডির মধ্য দিয়ে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, কারণ আমরা আগে একটা সেমিনার করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হতো, আমরা একটা ট্রেনিং করার জন্য আমাদেরকে ডিএসটিসি তে এসে একটা টিকিট কাটতে হতো। ইভেন আপনারা জানেন যে বর্তমান ডিসনি 2000 লিমিটেড যে ট্রেনিং প্যাকেজ, খুব মানে ঈদের পরপরই কিন্তু ট্রেনিং প্যাকেজের ট্রেনিং শুরু হয়ে যাবে। তখন দেখা গেছে কিন্তু আমরা আসলে এইভাবে চাইলেও ফ্রিলি এইভাবে ট্রেনিং সব ট্রেনিং করতে পারবো না। হ্যাঁ, কিছু ট্রেনিং থাকবে প্যাকেজের বাইরে, বাট ম্যাক্সিমাম ট্রেনিং গুলো প্যাকেজের আওতার মধ্যে নিয়ে এসে করানো হবে। সেক্ষেত্রে প্যাকেজের বাইরে যে ট্রেনিং গুলো থাকবে সেটা বেশিরভাগই আপনার গেস্ট ওরিয়েন্টেড ট্রেনিং গুলো হবে, বিশেষ করে আমাদের অনলাইন অপারেশন, তারপর হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান, মানে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, এই ধরনের আলোচনাগুলো। বাট বিষয়ভিত্তিক ট্রেনিং গুলোর ক্ষেত্রে আমরা ট্রেনিং প্যাকেজের অধীনে যারা চলে আসবে তারাই আমরা স্টার্ট করে দেব। আমি যতটুকু জানি সর্বশেষ অনুযায়ী যত সম্ভব 77 মেবি, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, 100 হয়ে গেলে আমরা স্টার্ট করবো, এটা আমাদের প্ল্যান ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে যে ঈদের পরে যে কজন ট্রেনিং প্যাকেজ নিয়ে স্টার্ট করেছেন, ঈদের পর পরে ইনশাল্লাহ ট্রেনিং প্যাকেজের আমরা ট্রেনিং স্টার্ট করে দেবো। অলরেডি একটা ট্রেনিং মডিউল ডিজাইন করা হয়েছে যে কবে কবে ট্রেনিং গুলো হবে। আমি কিছু প্রস্তাবনা দিয়েছি, আলোচনা করেছি, স্যার খুব খুশি হয়েছেন। বিশেষ করে সিনিয়ররা 2-4 জন শেয়ার করেছি, সেটা হচ্ছে শুধু ওরা ট্রেনিং করবে তা না, তাদেরকে প্রতি ট্রেনিং শেষে কিছু বাড়ির কাজ দিব, পরবর্তী ট্রেনিং এ তাদের কাছ থেকে আমরা কিছু কাজ নেব, অর্থাৎ ট্রেনিং করতে করতে যেন তার ব্যবসাটা অনেকটা এগিয়ে যায়। আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিয়ে আলোচনা শুরুতেই, সর্ব অবস্থায় সবসময় প্রশংসা হচ্ছে রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা সর্বাবস্থায় কার? আমার আপনার সৃষ্টি স্রষ্টা মহান রাব্বুল আলামিনের প্রতি। আমিন ভাই আমাকে আসলে অনেক ভালোবাসেন। আমিন ভাই না, এখানে অনেকে উপস্থিত আছেন, আমাদের মনির ভাই আছেন পাবনা থেকে, তারপর আছেন নাটোর ভাই আছেন, সোহেল রানা ভাই আছেন নাটোর থেকে, তারপরে এখানে অনেকেই আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না কারণ যেহেতু আমি স্ক্রিনে আছি। তো আমাকে আসলে আপনারা অনেক ভালোবাসেন। যেমন আমিন ভাই আমার সম্পর্কে যে কথাগুলো বলে গেছে এটা নিতান্তই ভালোবাসা। এখন এই ভালোবাসাটা আমরা সাধারণত ভালো ভালো ভাষা দিয়ে প্রকাশ করি। আমার প্রতি ওনার আলোচনাটা আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ ছিল। আসলে আমি অত বড় মাপের কেউ না, অত বেশি শিক্ষিত মানুষও না, অত জ্ঞানী মানুষ না, আল্লাহ মাফ করুক। আমি আপনার মতোই একজন ডিস্ট্রিবিউটর। আমাকে কর্পোরেট ট্রেনার হিসাবে এই কারণে নিয়োগ দেওয়া হয় নাই যে আমি অনেক কিছু জানি এবং আপনাদেরকে অনেক কিছু শিখাবো, নাউজুবিল্লাহ মিন জালিক। হেদায়েতের মালিক হচ্ছে একদম, মানে হেদায়েতের মালিক হচ্ছে রব্বুল আলামিন। আমি ছোটবেলায় মানে মনে করতাম শিক্ষক কাকে বলে, যে শিক্ষা দান করে তাকে শিক্ষক বলে। কিন্তু আমার বুঝ হওয়ার পরে আমি যখন স্টাডি করা শুরু করলাম, পড়াশোনা করা শুরু করলাম, তখন বুঝলাম যে কিছু শিখতে বুঝতে সহযোগিতা করে তাকে শিক্ষক বলে। সেই হিসাবে আমরা সবাই সবার শিক্ষক, সেই হিসাবে আমরা সবাই সবাই কাছ থেকে কিছু না কিছু শিখি, তাই না? তো তাছাড়া আপনার একটা জিনিস আমি প্রায় বলে থাকি, বিভিন্ন ট্রেনিং বলে থাকি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা গবেষণা লব্ধ একটা জিনিস। এই মানে an adult cannot teach another adult, একজন প্রাপ্তবয়স্ককে আরেকজন প্রাপ্তবয়স্ক শিখাইতে পারে না।
এই পৃথিবীতে এমন কোনো শক্তি বা এমন কোনো সিস্টেম নাই যে আপনাকে আসলে শিখাতে পারবে। কারণ কি, অ্যাডাল্ট ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, তার ব্রেনটা কাজ করে ডিটেকটিভ হয়তে, তাই না? ধরুন আপনার আমার সাথে আজকে যারা এখানে আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে কেউ কথা বলে না, চুপ, একদম চুপ, লড়াচড়া করবে না, লড়াচড়া করলে বাঘ এসে খেয়ে বলবো, খবরদার, ভয়, মানে তাহলে আপনারা কি ভয় পাবেন? দেখেন, এখানে আপনারা কিন্তু কেউ, মানে অনেকে হাসাহাসি করতেছেন যে মাকসুদ ভাই কি বলে, বাঘ কোথা থেকে আসবে? দেখেন, কারণ অ্যাডাল্ট ব্যক্তির ব্রেন কাজ করে ডিটেকটিভ হইতে, সে যে কোনো ইনফরমেশন রিসিভ করার আগে তার ব্রেন কিন্তু খুব দ্রুত, অল্প কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে কতগুলো বিষয় করে, লজিক্যালি ঠিক আছে কিনা, রিয়েলিটির সাথে মিল আছে কিনা, এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচ করে, হ্যাঁ আপনার এগুলো ক্যালকুলেশন করে, লজিক মিলে। বা ধরুন আমি গল্প বললাম যে আমি আর আমিন ভাই আমরা সুন্দরবনের ভিতরে গাড়ি দিয়ে ঘুরে 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 4-5 ঘন্টা সুন্দরবন দেখে আসছি, তা আপনারা কি বিশ্বাস করবেন? আপনি বলুন, ফাইজলামি করতে জায়গা পান না, তাই না? সুন্দরবনের ভিতরে কি মানে প্রাইভেট কার নিয়ে ঘুরে ঘুরে দেখার সুযোগ আছে? ওখানে কি ফিস ডালা রোড আছে? মানে আশেপাশে, মানে মেন রোডের আশেপাশে কিছু রাস্তা থাকলো, গহীন বনের ভিতরে কিন্তু এখনো কিন্তু রাস্তা ওইভাবে তৈরি হয় নাই, বেশিরভাগ পায়ে হাঁটা হাঁটা রাস্তা। তাহলে আমি যদি বলতাম বোট দিয়ে ঘুরে আসছি বা হেঁটে হেঁটে দেখে আসছি, তাহলে বিশ্বাস করতেন। কিন্তু আমি কি বলছি, যে গাড়ি দিয়ে ঘুরে 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 সুন্দরবন ব্যাগটা দেখে আসছে, এটা কি সম্ভব? কিন্তু যদি এখানে আপনাদের জায়গায় যদি বাচ্চারা বসে থাকতো, যারা অ্যাডাল্ট না, ক্লাস 1, 2, 3 বাচ্চারা বা 5, 6, 7 বছরের বাচ্চারা বসে থাকতো, তারা কিন্তু ঠিকই ভয় পেত, বা যে কোনো কথা বলে তারা বিশ্বাস করতো, কারণ তাদের ব্রেন কাজ করে ইনডিটেকটিভ ওয়েতে। এর জন্য সায়েন্টিস্টরা গবেষণা করে যে কথাটা বলছে সেটা হলো, অ্যান অ্যাডাল্ট ক্যান নট টিচ অ্যানাদার অ্যাডাল্ট, বাট অ্যান অ্যাডাল্ট ক্যান লার্ন ফ্রম অ্যানাদার অ্যাডাল্ট। আপনাকে কেউ শিখাতে পারবে না, আপনাকে, আপনি চাইলে পৃথিবীর সবার কাছ থেকে শিখতে পারবেন। আমি আপনাকে কিছু শিখাবো না, শেখানোর চেষ্টা করবো না। আমি যে বিষয়টা করবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সে বিষয়টা হচ্ছে কনসেপ্টটা তুলে ধরবো, জাহান না জেনে কাজ করতে যাওয়া উচিত না, তাই না? আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক সময় আমরা কি করে ফেলি, আমরা অনেক সময় নিজের অজান্তে আমরা কি করে ফেলি, আহ বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ আসার কারণে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে না জেনে কাজটা স্টার্ট করে দিই। এখন একজন অন্ধ ব্যক্তি যদি আরেকজন অন্ধ ব্যক্তিকে বলে চলো ভাই রাস্তা পার হই, তাহলে আমি বলি এটা হচ্ছে চলো জামাতের সহিত মরি, কারণ আমি অন্ধ, তো আমি আরেকজন অন্ধ, সে আমাকে কিভাবে রাস্তা পার করাবে? তাহলে যা না জেনে কাজ করতে যাওয়া উচিত না, যা জানা বাধ্যতামূলক, এই বিষয়গুলোকে বেসিক ইনফরমেশন যেগুলো জানতেই হবে, না জেনে কাজ করা উচিত না। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ট্রেনিং বা বেসিক ট্রেনিং, যেটাকে আমরা নাম দিয়েছি স্টার্ট আপ ট্রেনিং। হ্যাঁ, নিচে লেখা আছে দেখেন, যে ফান্ডামেন্টাল ট্রেনিং, যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, মানে আপনার যে বিষয়গুলো না জেনে কাজ শুরু করা উচিত না। টুডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অফিসিয়াল অ্যাটিটিউড অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। আপনি ওই যে দড়ি মাছ নাচুই পানি, আপনি পানিতে নামবেন কিন্তু আপনার শরীরের মধ্যে শরীর ভিজবে না, তা তো হয় না, তাই না? মানে আপনি যে কোনো একটা বিজনেস করার জন্য ওই বিজনেসের মানসিক ভাবে আপনি কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে, যে মাছ ধরতে গেলে আমাকে পানিতে নামতেই হবে। আপনি রাজনীতি করবেন কিন্তু মানুষ আপনাকে সমালোচনা করবে না, তাহলে কি হয়? মানে আপনাকে মানসিক ভাবে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। তাহলে আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে কাজ করার জন্য অফিসিয়ালি আপনার কিছু মানসিকতা তৈরি করা উচিত। দেখেন, আমরা কিন্তু অনেকেই ছাত্র, অনেকে আমরা চাকরিজীবী, অনেকেই ব্যবসায়ী, তাহলে অফিসিয়াল কার্টিসি বা ফর্মালিটিস এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝি না। আবার দেখা গেছে সেক্টর অনুযায়ী কিন্তু দেখা গেছে কি, আপনার আমরা যখন লিডারশিপ ট্রেনিং নিয়ে আলোচনা করবো, বাই টাইটেল লিডারশিপ, বাই কনসার্ন লিডারশিপ, মানে লিডারশিপ হাজারো প্রকার লিডারশিপ আছে। বাই টাইটেল লিডারশিপ কেমন? সেমনটা হচ্ছে, যেমন আমার পছন্দ হোক আর না হোক, পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট হচ্ছে আমিন ভাই, উনি পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট, ওনাকে আমাকে মানতে হবে, কারণ উনি এটা, বা উনি বিএনপির চেয়ারপারসন। এখন আমি ওনাকে পছন্দ হোক আর না হোক আমাকে মানতে হবে, কারণ ওনার টাইটেল অনুযায়ী ওনাকে মানতে হবে। তাহলে বাই টাইটেল লিডারশিপ হলো দে ওয়ান্ট টু ফলো, দে হ্যাভ টু ফলো, আপনাকে ফলো করতে হবে। এখন এই যে আমরা যারা নেট এই এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং, বিশেষ করে ডেস্টিনি 2000 লিমিটেড আছি, আমাদের অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত, বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, তাই না? তো এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করব, তাই না? আমি ভুলে যাবো এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে ফেলি। আমি ওই দিন কথা প্রসঙ্গত, বিশেষ করে আমার বয়সে যারা বড়, ওনারা যখন আমাকে আপনি করে বলে বা স্যার বলে বলে, আমার কাছে কিন্তু খুব লজ্জা লাগে।
কারণ আমি যে কজনকে খুব গুরুজন হিসেবে শ্রদ্ধা করি, যেমন ধর হিরু ভাই আমাকে তুমি করে বলে, আমার কাছে খুব ভালো লাগে, নিজেকে খুব আপন মনে হয়। তো আমাদের শহীদুল ইসলাম বাবু স্যার, উনি আমাকে কিন্তু আপনি আপনি করে বলে। হ্যাঁ, তো একদিন আমি ওনাকে পার্সোনালি ওনাকে বললাম যে ভাইয়া আপনি কিছু মনে না করলে আমি আপনাকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি যত বড় কিছু হয়ে যাই না কেন, যদিও আমি কিছুই হই নাই, আপনি আমাকে তুমি করে বলবেন এবং আপনি আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? ফর্মালি অফিসিয়ালি ড্রেসে আমি ওনাকে বললাম যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি আমাকে তুমি করে বলবেন এবং আপনি আমাকে নাম ধরে ডাকবেন, এটা আমি নিজেকে প্রাউড ফিল করব। আমাকে এটা আমি আমাকে মনে হবে যে আমি আপনার ছোট ভাই। তখন উনি আমাকে ওনার একটা গল্প বললেন, আমি সংক্ষেপে বলি। দেখেন উনি আমাকে বলছে, দেখেন আমি কেয়ার নামে একটা কোম্পানিতে আমি কাজ করার সময় ওরা আমাকে একটা ম্যানুয়াল বই দিয়েছে। বলছে আপনার কাজ হচ্ছে আগামী 2 দিন শুধু এই ক্যাটালগ বইটা, এই বইটা ম্যানুয়াল বইটা স্টাডি করা, যে হোয়াট ইজ কল কার্টিসি বা ফর্মালিটিস, অফিসিয়াল কার্টিসি বা অফিসিয়াল অ্যাটিটিউড। আপনি এই 2 দিনে খালি ক্যাটালগটা পড়বেন। তো ক্যাটালগটা পড়বেন মানে কি, ধরো আমি সবটা তোমাকে ডিটেলস না বলে একটু সংক্ষেপে তোমাকে বলি। সেটা হচ্ছে এরকম যে আপনি যখন অফিসে ঢুকবেন, দারোয়ান আপনাকে সালাম দেওয়ার আগে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন। মানে কোনো অবস্থায় যেন গেটের নিচে দারোয়ান আপনাকে সালাম যেন আপনার আগে দিতে না পারে, আপনি আগে দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি হয়তো গাড়িতে যাচ্ছেন, এখন আপনার একজন কলিগ সে হয়তো মোটরসাইকেলে বা স্কুটারে সে হয়তো আসতেছে, তো আপনি গাড়িটা সাইড করে আপনি গাড়ি থেকে নামায়া হাত উঠান, মানে দাঁড়ান। তো আপনি দাঁড়ালে সেও দাঁড়াবে, দাঁড়ালে আপনি তাকে সালাম দেন, সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা, কোথায় যাচ্ছেন। স্যার আমি ভালো আছি, ওই জায়গায় যাচ্ছি, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। না স্যার কোনো সমস্যা নাই, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, ঠিক আছে, জি ঠিক আছে, ওকে যান। তারপরে আপনি আসবেন। তো ওনার সাথে কথা বলার পরে আমি মানে অফিসিয়াল কার্টিসি সম্পর্কে বা অ্যাটিটিউড সম্পর্কে আমি জানতাম, কিন্তু ওনার সাথে কথা বলার পর আমার ভিউটাই চেঞ্জ হয়ে গেছে এবং আমি নিজের ব্যক্তিগত জীবনে এটা অ্যাপ্লাই করা স্টার্ট করলাম। উনি যেদিন বলতে তারপর থেকে আমি স্টার্ট করলাম। দেখেন আমাদের এই যে আলি সেন্টারের নিচে আমাদের যে এখানে 2-3জন সিকিউরিটি যারা আছে, হ্যাঁ, আমি এদেরকে সালাম দেওয়া শুরু করলাম। আপনি শুধু অবাক হয়ে যাবেন, আমি 2 মাস হয় না রেগুলার অফিস করতেছি, আমার সাথে ওদের সম্পর্কটা মানে এরকম হয়ে গেছে যে ওই দিন লাঞ্চ টাওয়ার দেখা গেছে কি লিফট বন্ধ, আমি এসে দাঁড়াইছি, তো বলছে না একটু খুলে দাও, স্যার উপর উঠবে, একটু খুলে দাও। মানে সারপ্রাইজড হয়ে গেছে আমি যে লিফটটা আরো অন্তত 20-25 মিনিট পরে লিফটটা খুলতো, তো কিন্তু খুলে দাও, কারণ শুধুমাত্র কি যে প্রতিদিন সালাম দিচ্ছি এবং কথা বলতেছি, ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, সবাই ভালো কিনা, একটা রেজাল্ট পেলাম। আপনাদের এই জন্য বললাম যে তাহলে আমরা আজকে জানবো যে ডেস্টিনি 2000 লিমিটেডে কাজ করার জন্য আমাদের অফিসিয়াল কার্টেসি বা অ্যাটিটিউড কেমন হওয়া উচিত। আমাদেরকে গোল্ড ওরিয়েন্টেড কাজ করতে হবে। আশা ভাই আমাদেরকে সবসময় একটা কথা বলে যে অবজেক্টিভকে আগে আইডেন্টিফাই করো, কাজ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজটা যেন গোল ওরিয়েন্টেড হয়। তুমি কাজ করলে রেজাল্ট আসলো না, তাহলে এটা তো কোনো কাজ হলো না, তাই না? পদার্থবিজ্ঞান কি বলে, কোনো কাজ যদি সরল না হয় তাহলে কিন্তু সেটা কাজ বলা যাবে না। তাহলে তোমাকে গোল ওরিয়েন্টেড কাজ করতে হবে, যে আমি আজকে সারাদিন যা কাজ করলাম বা আমি এই যে 1 সপ্তাহ কাজ করলাম, আমার এই 1 সপ্তাহ আউটপুটটা কি, আমার রেজাল্টটা কি, তাই না? ওকে, অ্যাবাউট কোম্পানি, কোম্পানি সম্পর্কে আমরা কিছু জানবো, প্রোডাক্ট এন্ড সার্ভিস সম্পর্কে আমরা জানবো। এই 3টা সাবজেক্ট, অ্যাবাউট কোম্পানি, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট এন্ড সার্ভিস, ক্যারিয়ার অপরচুনিটি, এই 3টা হচ্ছে আমাদের বিজনেস সেমিনারের মধ্যে আছে, বিজনেস অপরচুনিটি সেমিনার আছে। এই 3টা পার্ট আজকে আমরা স্কেপ করবো, মানে সেকেন্ড পার্টটা আমরা স্কেপ করবো। আমরা অ্যাটিটিউডের পরে চলে যাবো হাউ টু স্টার্ট ওয়ার্কিং, মানে ওয়ার্কিং প্ল্যান। এই বিষয়গুলো না জেনে আপনি যদি কাজ শুরু করেন তাহলে আপনি কিন্তু আগাইতে পারবেন না, আপনি কিন্তু সমস্যা পড়ে যাবেন। আপনি যদি না জেনে কাজ করেন, দেখেন মানুষ সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে কিন্তু খুব পার্থক্য থাকে না। একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই কমিশন, একই ট্রেনিং, কিন্তু সবার রেজাল্ট এক না। কারণ কি জানেন? কারণ ছোট ছোট কিছু ভুল আছে, এই ভুলগুলো আপনাকে কিন্তু অনেক বিরাট ক্ষতি করে। আপনি কাজ না করলেও কিন্তু সফল হবেন। কেন সফল হবেন জানেন? আপনি যদি আপনি যদি সিলভার এক্সিকিউটিভ হতে চান, আপনাকে কমপক্ষে 4 সাইকেল 2জন তৈরি করতে হবে। 60 সাইকেলধারী ব্যক্তি তবেই হবে, তার দুই পাশে যখন 2 সাইকেলধারী দুজন 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 থাকবে। তো 2 সাইকেলধারী তবেই হবে তার যখন লেফট রাইটে 1 সাইকেলধারী লোক থাকবে। তার মানে আমি কখনো গোল্ড হতে পারবো না যদি মিনিমাম 2টা সিলভার এক্সিকিউটিভ তৈরি না করি। আমি কখনো প্লাটিনাম হতে পারবো না যদি মিনিমাম 2টা গোল্ড তৈরি না করি।
আমি কখনো পিএইচডি হতে পারবো না যদি আমার 2টা প্লাটিনাম না হয়। আমি কখনো ডায়মন্ড হতে পারবো না যদি 40 জন ব্যক্তিকে আমি পিএইচডি তৈরি না করতে পারি। তাহলে দেখেন, আপনি কাজ না করলেও টিম কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করবে, তাই না? কিন্তু আমরা কি করি, অনেক সময় কাজ করতে গিয়ে কিন্তু আমরা আরো ভুল করে ফেলি, প্রচুর ভুল করে ফেলি। কাজ হচ্ছে কিন্তু রেজাল্ট হচ্ছে না। ওই যে মাইকেল জ্যাকসনের নাচ তো আপনারা দেখছেন, তাই না? তো একজন নোয়াখাইলা খুব মনোযোগ দিয়ে মানে চশমা খুলে মাইকেল জ্যাকসন নাচ দেখতেছে। তারেক নোয়াখাইলা বলতেছে, কি আরে তুই কি আসাস? তা আপনারা তো জানেন মাইকেল জ্যাকসন যখন নাচেন সে কিন্তু পাওয়াটা এমন ভাবে ঘুরায় সে পিছনে চলে যায়, হ্যাঁ। তো ওই নোয়াখাইলা উত্তর দিচ্ছে, হাতে আড়ে বেশি আগ্রহ কম। মানে সে হাঁটে বেশি কিন্তু সামনে যাচ্ছে না, পিছনে চলে যাচ্ছে। আমাদের সমাজে ছোট ছোট ভুলগুলোর কারণে আপনি অনেক কাজ করার পরও কিন্তু আপনার আউটপুট আসবে না। উত্তরবঙ্গ থেকে এক ব্যক্তি ওই কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা করে সে দোকানে গিয়ে প্রতি বস্তার মধ্যে স্টিকার ওই প্রতি কম্পোজ করে 20 টাকা খরচ করে কালার প্রিন্ট করে বস্তার গায়ের মধ্যে সে স্টিকার লাগা যায়। ওই যে বিদেশ থেকে আসলে দেখবেন লাগেজ বক্সের মধ্যে, কম্বলের মধ্যে দেখবেন আপনার এমন বাঁধলেও কিন্তু দেখা গেছে কি বড় করে কালো কালি দিয়ে নাম, ফোন নাম্বার, ঠিকানা লিখে রাখে। তো এই ভদ্রলোক সে বস্তাগুলোর মধ্যে কি কি মাল আছে সে লিখে রাখে। কেন লেখা রাখে? মানুষ যেন বুঝতে পারে যে কোন বস্তার মধ্যে কি মাল আছে। এখন দেখেন, ফ্রিজ বা এয়ার কন্ডিশন কিংবা ফ্রিজের কার্টুনের মধ্যে বা টেলিভিশনের কার্টুনের মধ্যে কিন্তু দেখবেন ওখানে কিন্তু ক্রস চিহ্ন লেখা থাকে যে এটা টানা যাবে না, হ্যাঁ। এটার ভিতরে কাঁচের জিনিস আছে। ফ্রিজের কার্টুনের মধ্যে লেখা থাকে যে এটা টানা যাবে না, এটাকে কিন্তু আপনি কোনো কিছু লোকে বাড়ি দিতে পারবেন না, কারণটা হচ্ছে এটার ভিতরে ফ্রিজ আছে বা এয়ার কন্ডিশন আছে। তো একদা সে কমলাপুর রেল স্টেশনে বস্তা নামাইতে যায়, দেখে কি তার সবগুলো বস্তা নষ্ট হয়ে গেছে, মানুষে মারায়া বসায়া ছিটায়া একদম বর্তা করে ফেলছে। এখন সে চিন্তা করলো, মানুষ কি এত বেকুব, আমি বস্তার গায়ের মধ্যে স্টিকার লাগাই দিলাম তারপরেও মানুষ কেন এটা নষ্ট করলো? তো অনেকক্ষণ চিন্তা করার পরে সে একটা স্টিকার হাতে নিয়ে দেখে তার বস্তাগুলোর ভিতরে ছিল সব রসুন। এখন যে ব্যক্তিকে দিয়ে টাইপ করাইছে সে রয়ের ফোঁটা দেয় নাই, তাই লেখাটা হয়ে গেছে কি, সালাউদ্দিন ভাই কি আমার সাথে আছেন? সালাউদ্দিন ভাই, উপস্থাপক সাহেব যদি না থাকে ট্রেনিং এ তাহলে কিভাবে বসুন ট্রেনিং চলবে? বসুন হয়ে গেছে। হ্যাঁ, তাইলে জুয়েল ভাই আছেন। এখন জুয়েল ভাই, এখন রসুনের যদি রয়ের ফোঁটা না হয়, না দিয়ে থাকে, তাহলে লেখাটা কি হবে? বসুন। এখন দেখা গেছে কি ভুলটা কিন্তু খুব ছোট ছিল, কি সামান্যতম ভুল ছিল। তাহলে রাইট। সবাই যারা যারা ট্রেনে উঠছে, স্ট্যান্ডিং টিকিট করছে, তারা সবাই কিন্তু বস্তাগুলো বসছে, কারণ লেখা আছে বসুন। এরা ভাবছিল যে সরকার বসার ব্যবস্থা করে দিছে, নিচে তো বসছে আরো 10 জনের টাইকে এনে বসাইছে। তো ভুলটা ছিল খুবই ছোট, মাত্র একটা ফোটার কারণে কিন্তু সব শেষ। ঠিক আছে। সো এই জিনিসগুলো না জেনে আপনি কাজ শুরু করতে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা করতে যাওয়া। এই বিষয়গুলো হচ্ছে আমাদের বেসিক ট্রেনিং এর পার্ট। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এই টোটাল ট্রেনিংটাকে যদি আমরা 3টা পার্টে ভাগ করি, তাহলে প্রথম পার্ট হচ্ছে অ্যাটিটিউড বিল্ড আপ। আপনাকে আগে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কাজটা করার আগে। আপনি মানসিকভাবে আপনাকে কি হতে হবে, প্রিপেয়ার্ড হতে হবে। সো সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাবাউট কোম্পানি, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্টস এবং সিস্টেম, মানে এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং। তাহলে এই সেকেন্ড পার্টটা আজকে আমরা একটু স্কেপ করে যাব। সেকেন্ড পার্টটা আমাদের সেমিনার মধ্যে থাকে। সেকেন্ড পার্টটা যেহেতু আমাদের অনলাইন অফলাইন মিলে আমরা সেমিনার করি, আমরা সেকেন্ড পার্টটা স্কেপ করব। আর 3 নম্বর পার্ট হচ্ছে ওয়ার্কিং, হাউ টু স্টার্ট ওয়ার্কিং। ওকে ভাই, আলহামদুলিল্লাহ, আই এম মোটিভেটেড নাও। আমরা 11টার মধ্যে ট্রেনিং সেমিনার আমাদের আধা ঘন্টা লাগবে বা 1.5 ঘন্টা লাগবে। ট্রেনিং আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেবো। আর ট্রেনিং এ পার্টিসিপেন্ট কখনো ক্যালকুলেট করবেন না, কারণটা হচ্ছে কি, কারণ এই সমাজের কিছু মানুষ প্রথমে এক্সাম্পল তৈরি করে আর তারপর কিছু মানুষ তাদেরকে ফলো করে। সো টুডে ইউ আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফিলোসফি অফ সাকসেস। সফলতার মূল দর্শনটা কি? অনেক গবেষণা করে দেখা গেছে যে সফল হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটাকে ডেভেলপ করতে হবে এটা হলো আপনার অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু বিল্ড ইউর অ্যাটিটিউড। এটাকে আমি যদি বলি নিয়ত, আপনার আমল যাই হোক না কেন, যদি আপনার নিয়ত যদি ঠিক না থাকে, ইমান যদি ঠিক না থাকে, ইমান বিশ্বাস, অ্যাটিটিউডটা অনেকটা হচ্ছে বিশ্বাস। সো তাহলে আপনি কিন্তু সফলতা এবং ব্যর্থতা অনেকাংশে আপনার কিন্তু এটার উপর নির্ভর করে। এবং সেটা কত পার্সেন্ট? এটা গবেষণা থেকে পাওয়া গেছে 99%। যা আপনি কখন কাজটা করবেন, কিভাবে কাজটা করবেন, এই কাজের সাথে কাজটা করবেন, এটা নিয়ে আপনি চিন্তা করবেন 23.5 ঘন্টা, কাজ করবেন মাত্র আপনি আধা ঘন্টা। সো আপনার জন্য, সফলতার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 7
বেসিক রিজন হোয়াইল পিপল সাকসেস, মানুষ কেন সফল হয় তার 7টা গুণের মধ্যে সর্বোত্তম গুণটা হচ্ছে কিন্তু এই যে অ্যাটিটিউড। আপনাকে অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে, প্রফেশনাল অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। এখন ইংরেজি শব্দের মান যদি আমরা এর মান 1 ধরি, বির মান 2 ধরি, সির মান 3 ধরি, ডির মান 4 ধরি, এভাবে প্রত্যেকটা অ্যালফাবেটের মান লিখলে আমরা যদি লিখি তাহলে যোগফল পাবো কত? 100। পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে যেটার যোগফল হয় 100। আমি অনেকগুলো শব্দ নিয়ে স্টাডি করছি, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, লাভ, লস, হ্যাঁ, তারপরে ভ্যালেন্টাইন, অনেকগুলো শব্দ। কিন্তু পৃথিবীতে শুধু একটাই শব্দ আছে, সেটা হলো অ্যাটিটিউড, যেটা যোগ করলে এটার মান হয় 100। তার মানে কি, যদি কোনো বিষয় যদি আপনি ইমান আনেন, মানসিকভাবে সিদ্ধান্ত নেন, তাহলে সেটা কত পার্সেন্ট? 100তে 100, 1% কম হলে হবে না, তাই না? শুধু একজন ব্যক্তি আসেন, শুধু একজন ব্যক্তি পরিকল্পনা, স্বপ্ন দিয়ে সফল হওয়ার সম্ভাবনা, এর মান যদি 1 হয় তাহলে ডি হয়, ইর মান 5 হয়, এর মান 1 হয়, তাহলে 41% হচ্ছে আপনার শুধুমাত্র পরিকল্পনা দিয়ে সফল হওয়ার। আর স্বপ্ন দিয়ে সফল হওয়ার সম্ভাবনা কত? 41%। পরিকল্পনা দিয়ে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 43%। আমি একটা শব্দ পেয়েছি, সেটা হলো এডুকেশন, যেটা হচ্ছে 82%। তার মানে কি, আপনি ইমান করার পরে আপনাকে শিখতে হবে। এজন্য বলা হচ্ছে যে প্রয়োজনীয় জ্ঞান, মানে আপনার প্রয়োজনীয় আমল করার জন্য ইমানি জ্ঞান, প্রয়োজনীয় জ্ঞান আহরণ করার জন্য প্রয়োজনীয় চিন্তা সাধন আপনাকে শিখতে হবে। তাহলে আপনার নিয়তটা ঠিক করার পর, মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরের কাজটা হচ্ছে কি? এডুকেশন, আপনাকে শিখতে হবে। যদি আপনি শিখেন তাহলে আপনার কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, তাই না? আর শিখতে 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 একসময় আপনাকে কি বলা হবে? অনেকগুলো তথ্য যার মধ্যে আছে তাকে আমরা বলি জ্ঞানী। আর জ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে কি? নলেজ। বাসায় গিয়ে আপনাদের বাড়ির কাজ হলো, বাসায় গিয়ে বসে নলেজের মান বসায় দেখবেন কত নাম্বার হয়। আমি বলবো না, 90%-এর উপরে 93% হয় নলেজের মান। তার মানে কি, একজন জ্ঞানের পক্ষে সফল হওয়ার সম্ভাবনা 93%। তো জ্ঞান কোত্থেকে আসবে? জ্ঞান আসবে ট্রেনিং থেকে। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা ট্রেনিং করতে চাই না। একজন বিজ্ঞানী, ঠিক আছে, যে সেলেস্টাইন, উনি একটা কথা বলেছিল, সেটা হলো সাকসেস ইজ 99% অ্যাটিটিউড, 1% অ্যাপটিটিউড। সফলতা 99% ডিপেন্ড করে আপনার মানসিকতার উপরে, অর্থাৎ নিয়তের উপরে, ইমানের উপরে, আর 1% নির্ভর করে আপনার অ্যাকশনের উপরে, তাই না? মানে অ্যাটেম্পট অ্যান্ড অ্যাটিটিউড মিলে হয় অ্যাপটিটিউড। আমরা যখন হ্যাবিট এবং অ্যাটিটিউডকে মিলে বলে হ্যাবিটিউড। তাহলে আপনার অ্যাকশনের মান গুরুত্ব কত পার্সেন্ট? 1%। আর আপনার মানসিকতার মান কত পার্সেন্ট? 99%। এটা আমার কথা না, এটা একজন আধুনিক একজন সমাজবিজ্ঞানী গবেষণা করে বলছেন। এই যে এখানে লেখা আছে ক্যালস্টাইন, উনি এই গবেষণা করে এটা পাওয়া গেছে। আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই যে এক মহাখালীর ভদ্রলোক, এই যে এখন বৃষ্টিকাল, বৃষ্টি হচ্ছে না, সন্ধ্যাবেলা বাজার থেকে মানে বাড়িতে যাবে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাজার থেকে দৌড় দিছে আর কি, যে একটু বৃষ্টি কমছে দৌড় দিই। কারণ 2 রাস্তার মোড়ে এসে সে পা পিছলে জমিতে পড়ে চমকাইছে। এখন সে মানে দুষ্টমি করে বলতেছে, দেখ আল্লাহ তো আমাকে ফালা দিছে, লাথি দিয়ে ফালা দিছে, টর্চ লাইট মারি দেখ আবার ঠিক মতো পড়ছে কিনা। এখন এই যে পা পিছলে সে পড়ে গেছে, পড়ে যাওয়াতে তার পায়ের বাটিটা সরে গেছে। এখন অনেক জায়গাটা ফুলে গেছে, পা মচকে গেছে। যার কাছে যায়, যে ডাক্তারের কাছে যায়, এক্সরে করে বলতেছে, ভাই এটা অপারেশন করতে হবে, কারণ আপনার পায়ের বাটিটা এমন ভাবে সরে গেছে, জয়েন্টটা এমন ভাবে সরে গেছে, এটা ম্যানুয়ালি এটাকে আবার অপারেশন করে ওই জায়গায় এনে দিতে হবে এবং শক্ত করে বেঁধে দিতে হবে, ঠিক আছে? এবং এমনও তো লাগার প্রয়োজন হতে পারে, সেটা হলো আপনার ওখানে হয়তো আপনার স্টিলের পাতও বসানো লাগতে পারে। তো সে যে ডাক্তারকে দেখে তারাই বলতেছে সার্জারি অপারেশনের একটা ভয় থাকে না। তো সে কি করছে, সে এই এলাকার এক মুরব্বী বলছে, বাবা আমি এক কবিরাজ চিনি, এখন তো ধরো হাসপাতাল আছে, অনেক অপারেশন আছে, আমাদের সময় তো ছিল না। তো এই হাড়টার বাঁকা হয়ে গেলে সে ঠিক করে, চলো আমার সাথে একটু চলো। যেমন আমি যে ঢাকায় থাকি, সেটা হচ্ছে খিলগাঁও, এই যে তিলপাপাড়া, এখানে হাড় ভাঙা মোড়, মানে মানুষের হাড়টা ভেঙে গেলে এখানে প্রায় 56 বছর থেকে কিন্তু এই দোকানগুলো প্রচলিত। যখন এই এলাকাতে জমি জমা ছিল, তখনও এই এলাকাটাতে হাড় ভাঙা, এখনো কিন্তু 56 বছর থেকে তারাই চিকিৎসা দিয়ে আসতেছে। 3-4টা দোকান এখনো আছে। আপনি খিলগা রেলগেট এসে যে কাউকে বললে হাড় ভাঙা মোড় দেখা দিবে, কিন্তু আমার বাসার পাশেই। তো এরকম একজনের কাছে নিয়ে গেছে, সে কি করছে, যাওয়ার পরে সে রুগীকে বললো, আপনি শোন। কোথায় শুভ? দেখে কি, ওই যে একটা টুল, আমরা যে প্রাইমারি স্কুলে যে বেঞ্চে টুলে পরে লেখাপড়া করছি না, ওরকম লম্বা টুল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো একটা বেডের মধ্যে শোয়ায়,
ওই হাড় ভাঙ্গা ডাক্তার বলছে কি টুলের মধ্যে শুয়ে পড়েন, আর উনি ডয়ের থেকে একটা হাতুড়ি নিছে, বলতেছে আমি জায়গা জায়গায় বাড়ি দিব, আপনি দেখেন কোথায় ব্যথা বেশি লাগে কোথায় ব্যথা কম লাগে। এখন বাড়ি বাড়ি দিতে 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 বলতেছে ব্যথা আছে কিনা আছে, এখানে আছে কিনা আছে, এখানে কেমন, ও মাগো অনেক বেশি, এখানে কেমন, এখানে নাই, এইভাবে পায়ের গোড়ালি থেকে সে হাঁটুর উপর পর্যন্ত ইচ্ছে মতো মানে 1-1.5 ঘন্টা বিভিন্ন বাড়ি দিছে। বাড়ি দিয়ে বলতেছে কোনো সমস্যা নেই, আপনার এটা ভালো হয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নাই। ওই রুগীর যে পাশে আছে ওনারা বলছে ভাই ওনাকে একটু শক্ত করে ধরেন, আর রুগীরে বলছে আপনি টেনশন করেন না, আপনি একটু সোজা হয়ে থাকেন, আমি আপনার গিরের মধ্যে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিব। এই কথা শুনে তো রুগী ভয় পেয়ে গেছে যে আমার পাওয়া গেছে মস্কে মস্কে গেছে, এখন উনি বাড়ি দিল তো ভেঙে যাবে। কারণ ডাক্তার বলে ফেলছে শুয়ে অবস্থা আছে, উঠতে তো পারে না। তারপরে কি করছে ডাক্তার, কি করছে সুন্দর করে মাইপা কি করছে গিরের মধ্যে একটা বাড়ি মারছে। রুগী একটু ব্যথাও পাইছে, লাফ দিয়ে উঠছে, ও মাগো বলে একটু লাফ দিয়ে উঠছে। তো উঠার পরে এবার বল ডাক্তার আসলে রাগ হয়ে গেছে যে আপনি কি করলেন, আপনার কাছে আসলাম পাও মস্কা পাও ঠিক করার জন্য, আপনি তো মনে হয় ঘুরে করে দিচ্ছেন। আচ্ছা আমার বিচার পরে হবে, দেখেন তো পায়ের অবস্থা। পায়ের অবস্থার দিকে তাকে দেখি কি তার গিরে আগের জায়গায় এসে পড়ছে। এখন তো সে খুশি, ব্যথা আছে মাসেল পেন একটু ব্যথা আছে, বলতেছে সরিষার তেল রসুন দিয়ে একটু গরম করে ঢলে দিবেন, সমস্যা নেই, ব্যথা চলে যাবে, ঠিক আছে, সমস্যা, এটা প্রবলেম না। বাট আপনার মূল প্রবলেম সলভ হয়ে গেছে, মানে গিরে আগের জায়গায় এসে পড়ছে। তো বললো ডাক্তার সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কত টাকা আপনার বিল হয়েছে কত টাকা, বলছে 1000 টাকা। এখন নোয়াখালীর তো মাথা গরম হয়ে গেছে, বাড়ি দিলেন কোগা অজ্ঞা, নোয়াখালী বাসার কি যে বাড়ি অজ্ঞা বাড়িতে আপনার 1000 টিয়া, 1000 টিয়া মানে 1000 টাকা। তো বলতেছে না 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 না, কোন জায়গায় কত জোরে বাড়ি দিতে হবে তার দাম হচ্ছে 999 টাকা, বাড়ির দাম হচ্ছে 1 টাকা। আবার বলতেছি, কোন জায়গায় কত জোরে কিভাবে বাড়ি দিতে হবে তার দাম কত, 999 টাকা, বাড়ির দাম কয় টাকা, 1 টাকা। আশা করি আপনি টোটাল বিষয়টা বুঝতে পারছেন। সো সফলতার জন্য এই যে কাজ 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 কিসের কাজ, আপনার কাজ করে যদি রেজাল্ট না আসে তাহলে আপনি কাজ করে লাভ আছে কি, আপনি রং ওয়েতে কাজ করতেছেন অথবা রং পার্সনের পিছনে সময় নষ্ট করতেছেন। আপনি যে ব্যক্তির পিছনে সময় নষ্ট করতেছেন আপনার সিলেকশনটা রং। তাহলে আপনি রাইট ওয়েতে যদি কাজ না করেন, অল্প কাজ করলেও রেজাল্ট চলে আসবে। কাজের ভূমিকাটা হচ্ছে 1%, সো অ্যাটিটিউডের ভূমিকাটা হচ্ছে 1%। সো আপনার সফল হওয়ার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনলি একজন ব্যর্থ একজন সফল ব্যক্তির মধ্যে একমাত্র পার্থক্য, আজকের এই স্লাইডটা যদি আপনি বুঝেন তাহলে অ্যাটিটিউড নিয়ে আমাকে আর কথা বলতে হবে না। অনলি দ্য ডিফারেন্স বিটুইন সাকসেস এন্ড ফেলিউর ইটস কল্ড অ্যাটিটিউড। একজন ব্যর্থ ব্যক্তি একজন সফল ব্যক্তির মধ্যে একটাই মাত্র পার্থক্যটা হচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যাটিটিউড। কারণ মার্কেটিং প্ল্যান সবার জন্য এক। আমার কাছে অবাক হয়ে গেছে, আমি পিএইচডি অফিসে রেগুলার কোন একটা সময় ট্রেনিং করাতো, সে এখন বর্তমান মার্কেটিং প্ল্যানে অনেক কিছুই বুঝে না, স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন কিভাবে করতে হয় বুঝে না, পিভি আপলোড কিভাবে দিতে হয় বুঝে না, ঠিক আছে। আমি নিজেও তো এগুলো বুঝতাম না, আমাকে শিখিয়ে নিতে হয়েছে না, এখনো আমি শিখি। এই যে আমি আজকে তো আমিন ভাইকে বলছি ভাই আমি ওই জিনিসটা এভাবে পারি না। যা আমি যেমন ফেসবুক লাইভ করতে পারতাম না, উনি আমাকে দেখা দিচ্ছে যে কিভাবে লাইভ করতে হয়। তার মানে কি, তাহলে বিষয়টা হচ্ছে আপনি শিখতে কিন্তু কোনো লজ্জা নাই, শিখেতে বিরক্তি নেই, আপনি প্রশ্ন করবেন। সো আপনার সফলতা ডিপেন্ড করতেছে আপনার এই অ্যাটিটিউডের উপরে। সো আপনার যদি এই জায়গার মধ্যে কোথাও কমতি থাকে তাহলে কেউ আপনি সফল হতে পারবেন না। এখন ভাই অ্যাটিটিউড জিনিসটা কি আসলে, তাই না? অ্যাটিটিউড হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো তার মানসিকতা, মানসিক পরিবর্তন, ইন্টারনাল চেঞ্জ। একটা মানুষের শরীরে আপনি তাপ আনতে পারবেন, মানে শরীরে গরম করতে পারবেন দুই ভাবে। একটা হচ্ছে এই লোকটাকে আপনি রোদে ফেলে রাখলে সে গরম হয়ে যাবে, তার শরীর গরম হয়ে যাবে, আরেকটা হলো তার ভিতরে জ্বর তৈরি হলে অটোমেটিকলি গরম হয়ে যাবে। তাহলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আপনার মানসিকতার পরিবর্তন। এই জন্য বলা হয় চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। তো সঠিক অ্যাটিটিউড, রাইট অ্যাটিটিউড যদি আপনি ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। তা ইতিবাচক মানসিকতা এটা কোনো গন্তব্য নয়, এটি একটা জীবনধারা, ইটস এ লাইফ। আমাদের জীবনে আমরা মনোভাবের প্রতিচ্ছবি, আমাদের জীবনটাই হচ্ছে অ্যাটিটিউড, মিরর অফ অ্যাটিটিউড। আমাদের জীবনটাই হচ্ছে কিন্তু একটা আয়নার মতো, অ্যাটিটিউড একটা আয়না। তা আমার চেহারাটা কি আছে না আছে, চুলগুলো কি অবস্থা আছে না আছে, এটা কিন্তু আমি আয়না দেখতে পাই, এই মুহূর্তে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি একটা মানুষের ভিতরের অবস্থাটা তার চেহারা। আমরা কিন্তু একজনের চেহারার দিকে তাকাই, আমরা কিন্তু বলে ফেলি যে লোকটা ভালো মানুষ, লোকটা খারাপ মানুষ। চেহারার দিকে তাকায় মানে রাগান্বিত অবস্থায়, যখন আপনি চেহারাটা করে রাখেন তাহলে সে বুঝে না যে লোকটা অভিমান করে আছে বা ভাব ধরে আছে। তা আপনার মানে চেহারার এক্সপ্রেশন দেখে কিন্তু মানুষ কিন্তু কি করে,
মানুষ আপনার মনের কথা বুঝতে পারে। সো অ্যাটিটিউডটা হচ্ছে কিন্তু আপনার এই মানসিকতাটা কিন্তু আপনার চেহারার মধ্যে বেরিয়ে চলে আসে। ইন্টারনাল যদি আপনি নিজে চেঞ্জ করতে না পারেন, সো এটা কোথা থেকে আসে? আপনার বিহেভিয়ার, আপনার নলেজ, আপনার বিভিন্ন আইডেন্টিটি, পারপাস, ভ্যালুস, কোন জিনিসটাকে কেমন গুরুত্ব দেন, ওই বিষয়গুলোই সবকিছু যোগ করলে একসাথে হয় অ্যাটিটিউড, তাই না? এটা নিয়ে আমরা ব্যাখ্যাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা সো আপনি যদি সেলস ক্যারিয়ারে যদি ডেভেলপ করতে চান, অ্যাটিটিউড হচ্ছে আপনার জন্য একটা গোপন অস্ত্র। সো এই অস্ত্র যদি আপনি ব্যবহার করতে না পারেন, এখন কিভাবে এটা অর্জন করবেন? সময় যেহেতু কম, আমি 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আপনার নিজেকে নিজে কনফিডেন্সলি বলতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট। এটা আজান দিয়ে সবাইকে মুখ দিয়ে বলতে হবে, ডাজন্ট ম্যাটার। মানসিক ভাবে আপনি নিজেকে বলতে হবে যে আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। আপনার যত বড় বিপদ হোক। ওই দিন কথার প্রসঙ্গে আমাদের ডাক্তার ইব্রাহিম ভাই আছে কিনা জানি না, কোনো একটা প্রসঙ্গে ওনাকে যখন বললাম ভাই খুব টেনশনের মধ্যে আসছি, তো উনি বললো আপনি বলেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। পরে আমি ওনাকে বললাম সরি, আসলে আমি নিজেই ভুলে গেছি যে আমি তো ট্রেনিং এর বাইরে চলে গেছি, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, তাই না? এবং অনেকাংশে সমাধান হয়েও গেছে ওই প্রবলেমটা। তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনার ভিতর থেকে আপনার এই জিনিসটা বলতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট। যদি একজনও যদি পারে আমি কেন পারবো না? যদি সালাউদ্দিন সাহেব যদি পারে আমি কেন পারবো না? আর যদি মুখলেস ভাই যদি পারে আমি কেন পারবো না? তাই না? যদি এই ডাক্তার ইব্রাহিম ভাই পারে তাহলে আমি কেন পারবো না? রতন ভাই যদি পারে আমি কেন পারবো না? হিরু ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমিন ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, ওনাদের হয়তো ওরা 3 মাস 6 মাস সময় মানে বেশি লাগবে আমার, কারণ আমি পরে আসছি। ওনারা 2 বছর থেকে প্র্যাকটিস করতেছে, 2022-23 সাল থেকে প্র্যাকটিস করতেছে, আমি হয়তো 2026 সালে আসছি। নো প্রবলেম। সো আপনার এই আত্মবিশ্বাস থাকতে হবে এবং এটা আপনাকে কাজ করার মধ্যে দিয়ে আসতে হবে। ওয়ার্ক উইথ প্ল্যান অ্যাকর্ডিং ড্রিম, স্বপ্নকে কেন্দ্র করে কাজ করতে হবে, যে আমাকে এই কাজটা, এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে। আমি যে কথাটা বলছিলাম, গোল ওরিয়েন্টেড কাজ করতে হবে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আরেকদিন ব্যাখ্যা দেবো। প্রথম যে মানসিকতা আপনার রাখতে হবে সেটা হলো কখনো কোনো অবস্থায় ডেস্টিনিতে বসে অন্য কোম্পানি নিয়ে সমালোচনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই পৃথিবীতে বাংলাদেশের যত কোম্পানি আছে, দেশি বিদেশি যত কোম্পানি আছে, সব কোম্পানি ভালো। ডেস্টিনি আমার জন্য বেস্ট। দেখেন, একটা ব্যক্তি পেশা পছন্দ করে বা কোম্পানি পছন্দ করে তার পার্সোনালিটি অনুযায়ী, তাই না? তার রুচিবোধ অনুযায়ী, তার ব্যক্তিত্ব অনুযায়ী সে কোম্পানি পছন্দ করে। চলে ডেস্টিনি আমার কাছে কেন বেস্ট? আমি কমপক্ষে 100টা যুক্তি দেখাতে পারবো। তাহলে অন্য যে কোম্পানিতে লোকগুলো কাজ করতেছে তারা কি খারাপ? না, তারা খারাপ আমি বলবো না, তাদের জন্য ওইটা বেস্ট। ধরেন আমি শুটকি খাই না, তো এই জন্য কি বাজারে শুটকি উঠবে না? কেউ না কেউ শুটকি খায়, তা নাহলে তো বাজারে এটা আসতোই না। আমার কথা হচ্ছে ডেস্টি 2000 লিমিটেডের থেকে আপনি অন্য কোম্পানি নিয়ে কখনোই কাদের সাথে কথা বলবেন না, কারণ আসলে আপনি জানেন না তাদের ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে। সো নিজেকে বড় প্রমাণ করার জন্য অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় হচ্ছে, একজন ডিস্ট্রিবিউটর হয়ে আরেকজন ডিস্ট্রিবিউটরের কখনোই সমালোচনা করতে নাই। কারণ দেখেন, এই যে বিডিপি বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টে দেখেন, এমন বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টে দেখেন, আমি গত 2-3 দিন ধরে খুব মজা পাচ্ছি। কারণ আমার কয়েকজন পিএইচডি কে আপনার জেটিউ এলটিউ বানাইছে আমিন ভাই। আর আমিন ভাই আমাদের অনেক ডায়মন্ডের আপলাইন, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অনেক ডায়মন্ড, মানে আমার আপলাইন ডায়মন্ড, আমার নিচে তো ডায়মন্ড আছে, আমার আপলাইন ডায়মন্ড, তার উপরে আপলাইন ডায়মন্ড, তার উপরে দেয় হচ্ছে আমিন ভাই। তো আমিন ভাই জীবনে কোনোদিনও আমার এদিকে কোনো ডিস্ট্রিবিউটর লগে ওনার হাই হ্যালো ছিল না। কিন্তু দেখা গেছে উনি কি করছে, যেমন আমাদের পিএইচডি আনোয়ার ভাইকে উনি কি বানাইছে, ওনার টিমের সাথে উনি বিডিপি প্রজেক্টে অ্যাড করছে। দেখেন আমার বোঝাটা কি হালকা হয়ে গেল না? আপনারা চিন্তা করতে পারবেন না, বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে যখন ট্রেনিং করাবো, আপনি কল্পনা করতে পারবেন না শুধু এই একটা প্রজেক্টের মাধ্যমে যে কি পরিমাণ রেজাল্ট হবে। একটু অপেক্ষা করেন। আপনারা সবসময় মাথায় রাখবেন, সারা বছর মানে বছরে 12 মাসের মধ্যে ট্রেডিশনাল ব্যবসায়ীরা বসে থাকে এই রমজান থেকে কোরবান 4 মাস হলো তাদের ব্যবসা, বাকি 8 মাস তারা অপেক্ষা করে 4 মাসের জন্য। এমনও ঘটনা ঘটে যেন, বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা, যে সারাদিনে 1 টাকা সেল হয় না, এটা দুঃখ না, দুঃখ হলে একটা কাস্টমার আসেইনি। তো এই টাইমে সাধারণত এমএলএম ইন্ডাস্ট্রি গুলোতে একটু সেল কম হয়। বাট আমাদের যে কনসেপ্ট আপনি ঈদের বাজার করবেন, তাতেও আপনার কিন্তু পিবি চলে আসবে, আপনার কিন্তু বিজনেস চলে আসবে। কালকে যখন আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে একজন ব্যক্তিকে জয়েন না করিও তোমার পক্ষে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এবং রয়্যালিটি হিসেবে এটা ঘরে পাওয়া সম্ভব, এবং ডেস্টিনি 2000 লিমিটেডে জয়েন করতে 1 টাকা লাগে না।
সে বলে না ভাই, তা তা আমি তো এইভাবে শুনি নাই, জানেই না, সে বুঝেই না, কারণ সে মার্কেটিং প্ল্যানটা, সে বলছে আমি প্ল্যান দেখছি, কিন্তু আমি তো এরকম কথা শুনি নাই, আমার সাথে আপনি বসেন। সো একজন ডিস্ট্রিবিউটর আরেকজন ডিস্ট্রিবিউটর কথা বলা যাবে না। 3 নম্বর হচ্ছে আমরা এখানে রাজনীতি করতে আসি নাই, আমরা ব্যবসা করতে আসছি। আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার রাজনৈতিক একটা পছন্দ অপছন্দ থাকতেই পারে। ধরেন কল্পনা করেন, আমিন ভাই যেহেতু আমার আপলাইন, ওনাকে যদি এক্সাম্পল দিই, ধরেন আমি করি জামাত, উনি করে আওয়ামী লীগ। তাহলে আমি দেখেন, আমি জামাত করি ও উনি আওয়ামী লীগ করে, ডেস্টিনি ভালো কোম্পানি, কিন্তু আমি যদি ব্যবসাটা করি ওনার সাথে করতে হবে, এই জন্য আমি করবো না। এই জন্য আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি ভোট দিবেন, অবশ্যই ভোট দিবেন, কেন দিবেন না, কারণ এটা না দেওয়াটা আপনার অন্যায়। কিন্তু একটা বিজনেসের একটা নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত, অর্থাৎ রিটায়ারমেন্ট লাইফে না যাওয়া পর্যন্ত পলিটিক্যাল অ্যাড দেওয়া যাবে না। আমি দেখি আপনাদের অনেকের দেখি ফেসবুকে আপনারা মানে বিএনপি আওয়ামী লীগ জামাত নিয়ে আপনারা পোস্ট করেন, এটা আপনাদের বিজনেসের জন্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ রাজনীতিটা মানুষ অনেকটা ইমোশন থেকে করে, লজিক দিয়ে করে না, তাই না? আমি জানেন, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি সবগুলো দল পছন্দ করি। আমার স্লোগান কি? জয় বাংলা দানের শীষ, ওই যে দাড়ি পাল্লায় ভোট দিস, মানে সব জায়গায় আমি আছি, সবার সাথে আমি আছি, তাই না? আমি আওয়ামী লীগের কিছু কিছু বিষয় খুব পছন্দ করি, আবার বিএনপির কিছু কিছু বিষয় আমি খুব পছন্দ করি, আমি জামাতের কিছু কিছু বিষয় আমি খুব পছন্দ করি। এই জন্য সবার সাথে আমার সম্পর্ক ভালো। আপনার আসলে অবাক হয়ে যাবেন, এই যে আমি 45, আমার বয়স 44 শেষ হয়ে 45-এ যাচ্ছি, আমি আজ পর্যন্ত ভোট দিতে যাইনি। একবার গেছিলাম, যাই দেখে আমার ভোটটা জানি কে দিয়ে দিছে, এরপর আর যাইনি। কেন যাইনি? সময় হয় না। আর তাছাড়া দেখা গেছে সবার সাথে আমার 100% আমার আদর্শ মিলও হয় না, ঠিক আছে? সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমরা এখানে ব্যবসা করতে আসছি, আমরা রাজনীতি করতে আসি নাই। তাই আমরা আপাতত নিজেকে নিজের বেসিক ডিমান্ডটা ফুলফিল না করা পর্যন্ত, মাসে অন্তত আমার একটা হ্যান্ডসাম ইনকাম না হওয়া পর্যন্ত, রয়্যালিটি ডেভেলপ না পর্যন্ত, আমরা পলিটিক্যাল বিষয়টাকে আমরা যতটা ইন্টারনালি রাখা যায়, যতটা এটাকে প্রাইভেট রাখা যায়, ততটা আপনার জন্য বিজনেসের জন্য বেস্ট। দেখেন আমি যে কথাগুলো বলতেছি ভাই, আমি এই ইন্ডাস্ট্রিতে 24টা বছর সময় দিছি। অনেকের তো অনেক গ্যাপ আছে, অনেকে ডেস্টিনি 2012 সালের পরে অনেকে দেখা গেছে ট্রেডিশনাল ব্যবসা করছে, চাকরি করছে, কেউ দেখা গেছে ম্যান পাওয়ারে চলে গেছে, কেউ দেখা গেছে গার্মেন্ট চলে গেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ মারা গেছে। আমি মাকসুদ আহমেদ কিন্তু 2002 সাল থেকে, হ্যাঁ, আজকে দিন পর্যন্ত কিন্তু আমি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমি কিন্তু এই প্রেশার থেকে জানি, পাহাড়ের গুহায় বসে আল্লাহ আল্লাহ করলে মানুষ পিরাউলিয়া হয়ে যায়। এখন আপনি চিন্তা করে দেখেন, আমি 24টা বছর 2টা যোগ এই কোম্পানির সাথে, আমি এই ইন্ডাস্ট্রিতে আমি আসি, এবং এই ডেস্টিনি 2000 লিমিটেড থেকে শুরু করে 19টা কোম্পানির সাথে আমি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছি। সো আমার অভিজ্ঞতা থেকে এই ট্রেনিং গুলো তৈরি করা, এগুলো এই ট্রেনিং গুলো কিন্তু আমি আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজের শিক্ষা থেকে কিন্তু এগুলো তৈরি করা। সো কোনো রাজনৈতিক ভিউ থাকতে পারবে না। এবং আরেকটা লাস্ট 4 নম্বর রিকোয়েস্ট হচ্ছে আপনাদের মধ্যে, সেটা হলো ধর্মীয় কোনো ভেদাভেদ যেন আপনাদের মধ্যে না থাকে। ধরুন আমরা একটা মিটিং কল করছি, ডে লং ওয়ার্কশপ, এখন ডে লং ওয়ার্কশপ মধ্যে দুপুরে লাঞ্চ হবে, আমরা কি করলাম, সবাই সিদ্ধান্ত নিল যে গরু মাংস দিয়ে আমরা খাবো, কিন্তু আমাদের মাঝে 2জন সনাতন ধর্ম আছে, তো ওনারা তো গরু মাংস খাবে না, ওনারা তো মুরগি অর্ডার করলাম বা খাসি অর্ডার করলাম। কেন? আপনি নিজেই তো ভেদাভেদ তৈরি করে দিলেন, মানে আপনি আপনার অডিয়েন্সকে বুঝিয়ে দিলেন যে আমাদের মধ্যে অন্য ধর্মের 2জন আছে। এটা বুঝানোর কি দরকার? এটা বুঝানোর দরকার আছে? আপনি এমন কিছু অর্ডার করেন, এমন কিছু করেন, আপনি মুরগি অর্ডার করেন, সবাই খেতে পারবে, সমস্যা নাই। মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদের মধ্যে যাওয়া যাবে না। কারো ধর্মীয় অনুভূতিতে লাগে এমন কোনো আলোচনা করা যাবে না, এমন কোনো অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত করা যাবে না, তাইলে ওই ধর্মের বা ওই কমিউনিটির লোকগুলো আপনাকে অ্যাভয়েড করবে। সো উই আর ডুইং বিজনেস, নট পলিটিক্স। আমরা এখানে ব্যবসা করতে আসছি। এটা হচ্ছে আপনার অফিসিয়াল অ্যাটিটিউড। ডেস্টিনি 2000 লিমিটেডে আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন, আপনি অনেক দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। সো ভিডিও আমরা আসলে এখানে সময় পাবো না। এখানে লেখা আছে অ্যাটিটিউড ইজ দ্য মিরর অফ লাইফ, তাই না? অ্যাটিটিউড হচ্ছে আপনার জীবনের একটা অংশ, তাই না? এই যে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, তার মাথায় পানি পড়তেছে, আমি আপনি বাঙালি হলে কি বলতাম? গালিগালাজ করতাম, এই কে পানি ফেলালি রে। সেটা না করে সে কি করলো? সেটা না করে সে একটা ফুলের টপকে ওখানে দিয়ে দিল, যাতে কোনো মানুষের গায়ে পানি না পড়ে। এবং একটা পর্যায়ে লাস্টে এসে আমরা দেখতেছি যে ওই ফুলের টপটার মধ্যে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কি, সে ফুলের টপটার মধ্যে কিন্তু দেখা গেছে কি, একটা সময়, হ্যাঁ, এক কুকুরে খাওয়াইছে। একটা সময় ফুলের টপটার মধ্যে কিন্তু যে মরা গাছটার মধ্যে দিয়েছে, সে ফুলের টপটা কিন্তু একটা সময় এভাবে যে তা একটা প্রজাপতি হয়ে গেছে। সো আপনি যা কিছু করবেন আপনার জীবনে সেটাই প্রতিফলিত হবে। তো আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ।
আপনার লাইফটা চেঞ্জ করতে হবে। সো ভিডিওগুলো আমরা স্কিপ করে সময় পাবো না। অ্যাটিটিউড দুই প্রকার, পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে একটা স্পিরিট তৈরি করবে। যখনই আপনি চিন্তা করবেন যে আগামী মাসে, যেমন আমি বলছি যে ইনশাল্লাহ 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 রমজান পরবর্তী মাস, মানে এই যে কোরবান পরবর্তী মাস, এই যে এই মাসটা মে মাসটা তো কোরবানে চলে যাবে। এপ্রিল মাস থেকে আমি মাকসুদ আমার একটা হ্যান্ডসাম ইনকাম আমার ইনশাল্লাহ আমার আইডিতে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি ওইরকম কাজ করতেছি। আজকে আপনার শুধু অবাক হয়ে যাবেন যে আমি আমি এই যে আজকে অনেকের আমার টিমে একজন ভদ্রলোক আছেন শাহেদুইন পিএইচডি, তার সাথে আজকে প্রায় 15 বছর পর আজকে হাই হ্যালো হয়েছে। কারণ আমি একটা একটা করে আইডি একটা একটা করে পিএইচডি লিস্ট আলাদা করতেছি, এক্সিকিউটিভ লিস্ট আলাদা করতেছি, এবং তাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করতেছি। যারা প্রোফাইল আপডেট করতেছে তাদের ফোন নাম্বার তো আমি বের করতে পারতেছি, আমি তাদেরকে ফোন করতেছি, হাই হ্যালো দিচ্ছি, এবং আমি তাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি, তাই না? সো তো সবচেয়ে বড় কথা হলো রিলেশনটাকে রিটার্নিং করছি। সো আপনি যখন পজিটিভ চিন্তা করবেন আপনার মধ্যে একটা, আর আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু শব্দগুলোর অংশ হয়ে যাবে। আমরা সারাদিন রোজা রাখি কেন? কারণ আমাদের মধ্যে আল্লাহর হুকুম এবং ব্যস্তের স্বপ্নের কারণে। তা আল্লাহর হুকুম যদি আমরা যদি ওই ব্যস্তের স্বপ্ন যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু এইভাবে রোজা রাখা সম্ভব ছিল না। সো অ্যাটিটিউড হচ্ছে আপনার কি, এটা আপনার আপনার জীবনে একটা আয়নার মতো। আপনি এটা যদি আপনার পজিটিভলি চিন্তা করেন তাহলে আপনি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন, আপনার সামনে অনেক সম্ভাবনা আপনি দেখতে পাবেন, তাই না? আমি অনেক আশাবাদী। আপনারা অনেকে, যেমন আজকে ট্রেনিং এ কতজন আছেন এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। আমরা এই মুহূর্তে কতজন আছি সালাউদ্দিন ভাই? 55 55 55 55 55 55 ব্যক্তি দরকার নাই পুরো ডেস্টিনিতে। আমি গত বছর আশাবাদীর লোক একটা বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে বলতে মাকসুদ 50 জন লিডার যদি ডেডিকেটেডলি মন থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করে, সর্বোচ্চ 90 দিনের মধ্যে ডেস্টিনির চেহারা চেঞ্জ হয়ে যাবে। এ 50 জন লোক লাগবে না, পুরো বাংলাদেশের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি ওনাকে বলছি ভাই আপনি নিশ্চিত থাকেন যে আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ, এবং আপনারা শুনলে খুশি হবেন আমাদের এই ট্রেনিং অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করার পর থেকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডিস্ট্রিবিউটররা কিন্তু অনেক হ্যাপি যে অ্যাটলিস্ট আমরা শিখতে পারতেছি, তাই না? অনেকে আবার বলে যে ট্রেনিং করে কি হবে, এ করেন সে করেন। কোনো একটা দেখেন, কোনো একটা বদ্ধ একটা মহা কাক পড়ে থাকে তাহলে কিন্তু গন্ধ ছড়ায়, কিন্তু একটা স্রোতধারার মধ্যে যদি মানে লাশের পর লাশ ভেসে যায় তাহলে কিন্তু গন্ধ ছড়ায় না। কেন গন্ধ ছড়ায় না? মানুষ যখন কর্মের মধ্যে থাকে। আরে বাবারা আপনি বলতেছেন আগে টাকা ফেরত দেন, আগে টি প্ল্যান্টেশন, আগে মাল্টিপারপাস, কোম্পানি বন্ধ রেখে তো সেটা পসিবল না। কোম্পানি চালু অবস্থায় ওইগুলো আরো কি হবে, ওই জিনিসগুলো আরো দ্রুত ত্বরান্বিত হবে। যারা বলে কোম্পানি বন্ধ অবস্থা আগে ওইগুলো হোক তারপর কোম্পানি চালু হোক, জীবনেও কোনোদিনও আপনি ওই বিনিয়োগ ফেরত পাবেন কিনা আই হ্যাভ এ ডাউট। কারণ কোম্পানি যখন চালু হবে, কোম্পানি চালু হয়ে গেলে অ্যাক্টিভিটিস পরিচালিত হবে, অ্যাক্টিভিটিস পরিচালিত হলে আস্তে 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 আমাদের মধ্যে যে ঝামেলাগুলো আছে আস্তে আস্তে ওয়ান ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এই জন্যই একটা শ্রেণীর লোক চাচ্ছে না যে কোম্পানিটা স্টার্ট হোক, কারণ সে ভালো করে জানে কোম্পানি যদি স্টার্ট হয়ে যায়, 2000 লিমিটেড যদি স্টার্ট হয়ে যায় তাহলে টুডে অর টুমোরো আমার এই দায় জানা যায় ঝামেলা দিতেই হবে, তাই না? সো আমি আপনাদেরকে আজকে হয়তো বিষয়টা বুঝে বলতে পারবো না, মানে এটা হয়তো আপনারা পার্সোনালি একটু আলাপ করে নেবেন। সো কর্ম বন্ধ রেখে আপনি কোনো একটা কিছু আদায় করতে পারবেন না, কর্ম চালু অবস্থা রাখতে হবে। এখন আপনি যদি কাজ করার যদি আপনি মানসিকতা খুঁজে না পান, অ্যাটলিস্ট আপনি নিউট্রাল থাকেন, আপনি নিরপেক্ষ থাকেন। আপনি পজিটিভ না হতে পারেন, নেগেটিভ হওয়ার দরকার নেই, আপনি নিরপেক্ষ থাকেন, তাই না? দেখবেন ইনশাল্লাহ, দেখবেন আপনি নিশ্চিত থাকেন। কারণ আমাদের যে দায় জানা তৈরি হয়েছে এটা একক ব্যক্তির কর্মের দ্বারা দায় জানা তৈরি হয়নি, আমাদের টিমের ওয়ার্কের মাধ্যমে দায় জানা তৈরি হয়েছে, এবং এটা পরিশোধ টিম ওয়ার্কের মাধ্যমে পরিশোধ করতে হবে, তাই না? আমার টিমে যে দায় জানা তৈরি হয়েছে, আপনার কাছে কি মনে হয় আল্লাহ 1000 বছর হায়াত দিলেও কি আমার পক্ষে একার পক্ষে কি দায় জানা পরিশোধ করা সম্ভব? এটা তৈরি হয়েছে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে, এবং এটা পরিশোধ হবে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে। তাছাড়া আমাদের অ্যাসেট তো আছেই আলহামদুলিল্লাহ, আপনার শুনে খুশি হয়ে যাবেন। আমাদের যে পরিমাণ অ্যাসেট কিনা ছিল 12 বছর 15 বছর পর, সে অ্যাসেটের দাম হয়ে গেছে 3 গুণ 4 গুণ 50 গুণও কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। সো আমরা এগুলো নিয়ে টেনশন করি না, বাট এগুলো ডিস্ট্রিবিউট করার জন্য আমাদেরকে অ্যাক্টিভলি ভূমিকা রাখতে হবে,
আমি আজকে কথা যেহেতু চলে আসছি, কথার প্রসঙ্গে চলে আসছি, আমি জানি না লাইভ হচ্ছে কিনা। আপনারা জানেন না হয়তো আমাদের মাল্টিপারপাস এবং ট্রি প্ল্যান্টেশন, বিশেষ করে মাল্টিপারপাস দায় দেনা পরিশোধ করার জন্য কিন্তু আমাদের একটা রায় হয়েছে, এবং এই রায়ের বিরুদ্ধে আমি নাম বলবো না, এই রায়ের বিরুদ্ধে কিন্তু একজন আপিলও করছে। কেন আপিল করছে? কারণ সে আপিল করছে যে আপিল করছে, বাট সরকার কিন্তু কিভাবে দায় দেনা পরিশোধ করতে চায় এই ব্যাপারে কিন্তু একটা রায়ও দিছিল। তা কেন এখন কোম্পানি চালু বন্ধ রেখে, কোম্পানির ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ রেখে আপনি কিভাবে দায় দেনা পরিশোধ করবেন? এই জন্য আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনি কর্মের মধ্যে থাকেন, পজিটিভলি চিন্তা করেন। কাজ করতে না পারেন আপনি নীরব থাকেন, অন্তত নেগেটিভ কিছু করেন না, আপনি পজিটিভলি উৎসাহ দিয়ে যান। ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন, আমাদের পরিশ্রমলব্ধ টাকা এবং মানুষের পরিশ্রমলব্ধ টাকা, মানুষের যদি ভালোবাসা না থাকতো, মানুষের দোয়া না থাকতো, বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে আমাকে একটা কোম্পানি দেখাবেন যে 12 বছর বন্ধ থাকার পর, হ্যাঁ 12 বছর 13 বছর বন্ধ থাকার পর একটা কোম্পানি চালু হয়েছে, এরকম কোন ইতিহাস পৃথিবীতে আছে কিনা? এটা একমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড। কারণ কি? কারণ মানুষের দোয়া, মানুষের মানুষের দোয়া এবং আল্লাহর রহমত, এবং আল্লাহ এটা সমাধান করে দিবে। এটা নেগেটিভ আলোচনার মধ্যে দিয়ে না, এটা কর্মের মধ্যে দিয়ে হবে। সো ইফ ইউ থিঙ্ক পজিটিভ, পজিটিভ আপনাকে ফলো করবে, ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, নেগেটিভ আপনাকে ফলো করবে। ঠিক আছে? সো আমি থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, যে কোনো কথা বলার ক্ষেত্রে আপনি কিন্তু এই যে আমাদের সফলতা এবং ব্যর্থতার মাঝখানে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের ইটগুলো হচ্ছে ইফ, বাট, ট্রাই। অর্থাৎ অদৃশ্য কাঁচের দেওয়াল, দেখবেন বিল্ডিং যখন ডেকোরেশন করে কাঁচের দেওয়ালের মধ্যে লাল কস্টিপ দিয়ে ক্রস চিহ্ন দিয়ে রাখে, কেন জানেন? কারণ একটা মানুষ যখন থেকে ধাক্কা না খায়, মানে গ্লাস পেপার লাগানোর আগে ক্রস চিহ্ন দিয়ে রাখে। ঠিক আছে? নাকি মুকলেশ ভাই? ক্রস চিহ্ন কেন দিয়ে রাখে? ধাক্কা না রাখায় মানুষ। ঠিক সফলতা এবং ব্যর্থতার মাঝখানে অদৃশ্য একটা কাঁচের দেওয়াল আছে। এই দেওয়ালের ইটের নাম হচ্ছে ইফ, সিমেন্টের নাম হচ্ছে ট্রাই, আর বালুর নাম হচ্ছে বাট। যে লোকগুলো এই তিনটা শব্দ বেশি ব্যবহার করে তারা জীবনে কখনো সফল হতে পারে না। ধরেন আমাকে আমিন ভাই বললো, মাকসুদ ভাই কালকে কি অফিসে আসবেন? আমি বললাম চেষ্টা করবো। তো চেষ্টা করবো মানে কি? না আসতে পারি, নাও আসতে পারি। সন্ধ্যাবেলা উনি ফোন দিয়েছে, বলছে ভাই চেষ্টা করছি, হয় নাই। তাহলে এটা কোনো কমিটমেন্ট হলো? আমি বলবো ইনশাল্লাহ আমি আসবো, যদি কোনো কারণে আমি না আসি তাহলে সেটা অ্যাক্সিডেন্ট। অথবা আমি বলবো ভাই আমি আসবো না, আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, আমি পরশুদিন আসবো। মাঝামাঝি এই যে ইফ, ট্রাই, বাট, তাহলে কেমন হবে? তা আমাদের মধ্যে অনেক সময় কি করে, সব ঠিক আছে তারপরেও বলে কিন্তু, আচ্ছা আচ্ছা আমি কাজ শুরু করে দিলাম, এগুলাম, কিন্তু কিন্তু যদি ওইটা হয়, কিন্তু যদি ওইটা হয়, মানে কিন্তু এই কিন্তু কিন্তু যাতে যারা আছে তারা জীবনে কখনো আগাইতে পারে না। এরা অনেকটা ওই মানুষগুলোর জীবনের ইতিহাস দেখবেন, ওদের জীবনে সারাটা জীবন ওরা কিন্তু তারা কথা কথা কিন্তু কিন্তু চলে আসে। কিন্তু এই মানে যদি এবং কিন্তু এদের হলো কমন শব্দ থাকে প্রতিটা সেন্টেন্সের লোক, ওরা যদি দিয়ে কথা বলে, কিন্তু দিয়ে বলে। যদি ইয়া ইয়া করেন তাহলে উয়া উয়া পাবেন, যদি ইয়া ইয়া করি তাহলে উয়া উয়া পাবেন। আচ্ছা আমি যদি এটা করি তাহলে আপনি কি দিবেন? যদি, মানে যদি দিয়ে কথা বলবেই, যদি নৌকা নদীতে ফেলা, কখনো এটা করা যাবে না। সো আপনাকে অলওয়েজ আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইউ মাস্ট ডু ইট। আপনি বলবেন ইনশাল্লাহ আমি করব, বাকিটা আল্লাহ দেখা যাবে। এই যে ইম্পসিবল এক্সকিউজ, ইম্পসিবল মানে অজুহাত, বিভিন্ন অজুহাত, এই জিনিসগুলো কখনো করতে নাই সফল হওয়ার জন্য, এগুলো আপনার বাধা। এখন দেখেন শূন্য দিয়ে যদি শূন্যের আপনি যোগ করেন, যোগফল শূন্য। শূন্য দিয়ে শূন্য যদি গুণ করেন, যোগফল শূন্য। শূন্য দিয়ে যদি আপনি শূন্য দিয়ে ভাগ করেন, আপনার রেজাল্ট কিন্তু শূন্য। তার মানে শূন্য সমান সমান শূন্য। কিন্তু শূন্যের সামনে যদি একটা এক লাগাই দেন, একটা শূন্যের সামনে এক লাগা দিলে 10, তাহলে দুইটা শূন্যের সামনে এক লাগা দিলে 100, তাহলে 6টা শূন্যের আগে এক লাগা দিলে কত? 1 কোটি। তাহলে আপনার পাঁচটা মানে আপনার 7টা শূন্যের সামনে দিলে কত? তার মানে কি এই যে এক, এক ছাড়া শূন্যের কোনো দাম নাই। এক হচ্ছে ইমান, অ্যাটিটিউড, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। এক ছাড়া শূন্যের কিন্তু কোনো দাম নাই। সো আপনি আগে অ্যাটিটিউড ঠিক করেন, নিয়ত ঠিক করেন যে আমি আসি, আমি ডেস্টিনিতে ছিলাম, আমি ডেস্টিনিতে আসি এবং আমি ডেস্টিনিতে থাকবো ইনশাল্লাহ। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। আমাদের এই এক জায়গা প্রবলেম, আমাদের এই একের প্রবলেমের কারণে আমরা আগাতে পারি না। সো ভিডিওগুলো স্কেপ করি আমরা। এই পার্ট 2টাকে আমি স্কেপ করে চলে যাব, অলরেডি আমার 10:30 বেজে গেছে, বেশিক্ষণ সময় পাবো না। তাহলে এটাকে আমরা স্কেপ করে চলে যাই পার্ট 3-তে। পার্ট 2টা হচ্ছে আমাদের সেমিনার, পার্ট 3টা হচ্ছে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান। আগামী 90 দিন আপনি কিভাবে কাজ করবেন, হাউ টু স্টার্ট ওয়ার্কিং, আপনি কিভাবে কাজটা স্টার্ট করবেন। সো আপনি কাজটা স্টার্ট করবেন এই 5টা জিনিস দিয়ে। নাম্বার 1,
নাম্বার 1 হচ্ছে বিলিভ, বিশ্বাস, নাম্বার 2 হচ্ছে স্বপ্ন, নাম্বার 3 নম্বর হচ্ছে পরিকল্পনা, 4 নম্বর হচ্ছে শিক্ষা, 5 নম্বর অ্যাকশন। এখন ব্যক্ত ব্যক্তি শুরু করে 5 নম্বর থেকে, সে প্রথমে ট্রেনিং টুনিং না করে কাজ শুরু করে, মানুষ যখন তার উল্টো পাল্টা বলে তখন সে নেগেটিভ হয়ে বসে থাকে। এখন সালাউদ্দিন ভাই ফোন দিল যে ভাই অফিসে আসেন না কেন, ফোন ধরেন না কেন, তো বলো ভাই আমি তো আসলে এগুলো বুঝি না, মানুষ উল্টো পাল্টা বলে। তখন সালাউদ্দিন ভাই বলে আপনি কি ট্রেনিং করছেন? না। তখন সে ট্রেনিং করে। তো ট্রেনিং এ আসলে ট্রেনার বলে যে আপনি যে কাজ শুরু করছেন, আপনি কি প্ল্যান করছেন, আপনি কি চান জীবনে, আপনার ড্রিম গুলো কি, কি পেতে চান আপনি, এবং কতদিনে পেতে চান, এবং আপনি কি বিশ্বাস করেন এগুলো আপনি পাবেন? তাহলে সফল ব্যক্তি শুরু করে 1 থেকে, আর ব্যর্থ ব্যক্তি শুরু করে 5 থেকে। সব বিশ্বাস করতে হবে আপনাকে 5টা জিনিসের প্রতি: কোম্পানি, সিস্টেম, নিজের প্রতি, কোম্পানি, সিস্টেম, প্রোডাক্ট এবং টিম লিডারের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন আপনি সফল হতে পারবেন না। যদি আপনার বিশ্বাসে কোনো কমতি থাকে তাহলে আপনি কিছু বই পড়েন, আপনার পক্ষে যে কি করা সম্ভব আপনি চিন্তা করতে পারবেন না। আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আপনি। মানে বলা হচ্ছে যে মানুষ তার কর্মের দ্বারা এমন জায়গায় যাওয়া সম্ভব যেখানে ফেরেশতা যেতে পারবে না, আবার মানুষ তার কর্মের জায়গায় এত নিচে যাওয়া সম্ভব যেখানে শয়তান যাইতেও ভয় পায়। তাহলে আল্লাহ মানুষ, আপনি জানা করেন মানুষ সৃষ্টি করে সকল ফেরেশতাদেরকে বলতে সেজদা করো, একজনে করে না, সে হলো ইবলিস, শয়তান। তাহলে আপনি কি জিনিস আপনি চিন্তা করতে পারেন? এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আপনার পক্ষে করা অসম্ভব। হ্যাঁ, একটু সময় লাগবে, হয়তো শিখতে একটু সময় লাগবে, কিন্তু অসম্ভব বলতে কোনো কিছু নেই, আপনি পারবেন, তাই না? সো এটার জন্য আপনার কনফিডেন্স করতে হবে। এবং কাজ শুরু করার আগে যদি মাথা হাত দিয়ে বসে থাকেন, আল্লাহ জানে আমার দ্বারা মনে হয় হবে না, এমদাদ ভাই করতেছে ঠিক আছে, আমার দ্বারা মনে হয় হবে না, মোকলেশ ভাই ভালো ইনকাম করতেছে, এটা মোকলেশ ভাইয়ের পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না, তাইলে আমি মনে করি কাজ শুরু করা উচিত না। সো স্বপ্ন দিয়ে শুরু করতে হবে। এই পৃথিবীতে যারা সফল তাদের স্বপ্ন ছিল। তাহলে আপনার স্বপ্নগুলোকে আপনি কি করেন, লিস্ট করে ফেলেন, তাই না? সো স্বপ্নগুলো কি, আপনি কি চান? মানে আপনি বলেন মাকসুদ ভাই আমি আগামী 3 মাসে আমি একটা মোটরসাইকেল কিনতে চাই, তাহলে আমি জানি 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট হলে আপনি চমৎকার একটা মোটরসাইকেল কিনতে পারবেন। আর আপনি বলেন যে না আমি আগামী 3 মাসে আমি একটা প্রাইভেট কার কিনতে চাই, কোথায় 3 লাখ টাকা বাজেট, কোথায় এখন বাজেট চলে যাবে আমার এক্সিতে যদি যাই তাহলে তো 18-20 লাখ টাকা লাগবে। তাহলে দুজনের স্বপ্ন দুই রকম, তো দুজনের কর্ম পরিকল্পনা কি একরকম হবে? কাজের স্টাইল কি একরকম হবে? দৌড়টা কি এক স্টাইলে হবে? সো আপনার স্বপ্নগুলোই নির্ভর করে আপনি কিভাবে কাজ করবেন। তাহলে আমি কোথায় আছি এটাকে আইডেন্টিফাই করতে হবে, আমি কোথায় যাব সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর যাওয়া শুরু করতে হবে, তাই না? সে লক্ষ্য স্থির করতে হবে এবং স্বপ্নগুলো আপনাকে কি করবে, বড় বড় স্বপ্ন থাকতে হবে, কারণ এই পৃথিবীতে যারা সফল আছে তার স্বপ্ন থাকতে হবে। এবং আপনার গোল সেট করতে হবে। ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা মোটরসাইকেল কিনবো, এটা আপনি 31/2/2026 যে আমি আমার এই দিনের মধ্যে আমি পিএইচডি কমপ্লিট করব, আমি আমার এটা হব। তারপর আপনি একটা চিন্তা করলেন ঠিক আছে আমি একটা গাড়ি অর্জন করবো 31 ডিসেম্বর 2027 আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হব। নতুন দুজনে তৈরি করছি। অ্যাকচুয়ালি আপনার সাথে পার্সোনালি আপনার আপলাইন যখন বসবে, আপনার বর্তমান অবস্থা কি, কোন লেভেলে আছেন, এখান থেকে আপনি কিভাবে স্টার্ট করবেন, সেই জিনিসগুলো আপনি কিন্তু ট্রেনিং এর মাধ্যমে, কাউন্সেলিং এর মাধ্যমে পেয়ে যাবেন। বাট আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে যে আগামী শর্ট টার্ম ড্রিম, মিড টার্ম ড্রিম এন্ড লং টার্ম ড্রিম, এগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং কাগজ কলমে গুলো লিখতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে এবং মাঝে মাঝে চেক করতে হবে যে আপনি ঠিক মতো আগাচ্ছেন কিনা। আমরা যেরকম নেভিগেশন অন করি যে এখান থেকে শান্তিনগর কিভাবে যেতে হয়, আমাকে যে ম্যাপে দেখা দেয়, এক্স্যাক্টলি আপনার সফলতার ক্ষেত্রে আপনি একটু পর চেক করতে হবে আপনি রাইট ওয়েতে আছেন কিনা, রং রোডে চলে গেছেন কিনা, এটা বুঝতে হবে আপনাকে। সো এই যে ধরেন আমরা জীবনে কাজ করতে চাই না, মাইক্রোসফটের মালিক এই যে বিল গেট, সে 13 বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেয় নাই, একদিনও ছুটি নেয় নাই, তাহলে সে সফল হবে না তো কে সফল হবে বলেন, তাই না? এই যে বারাক ওবামা, তাই না? আপনি কি জানেন তার কি অবস্থা? তার 21 বছর বয়স পর্যন্ত সে এই যে দাদির বাড়িতে বড় হয়েছে, দেন এই টিনের ঘর, দেন সনের ঘর, আপনার এই দেখেন, তাই না? এই যে লাল শার্ট পরা, এটা হচ্ছে বারাক ওবামা। তাহলে মানুষ এই পৃথিবীতে যারা সফল তারা কিন্তু সবাই যে একবারে স্বর্ণের চামচ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পৃথিবীতে জন্মগ্রহণ করছে তা কিন্তু না। আজকে হয়তো আপনি লেগুনাতে করে অফিসে আসছেন, বাসে করে অফিসে আসছেন, অটোতে করে অফিসে আসছেন, কোনো সমস্যা নাই। আমি আজকে কি খেলাম, আজকে কিভাবে অফিসে আসলাম, আজকে আমি কি খাবো এবং আজকে কোথায় ঘুমাবো, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আজ থেকে 6 মাস পর, আজ থেকে 6 মাস পর জানুয়ারি 2027 আমার জীবনে আমি কোন গাড়িতে যাব, কোন বাড়িতে থাকবো, কি খাওয়া দাওয়া করবো, দ্যাট ইজ কল ড্রিম। হয়তো আজকে আপনি এভাবে আসছেন, আপনি স্বপ্ন দেখেন যে আগামী 1 বছর ইনশাল্লাহ আমি নিজের একটা গাড়িতে এইভাবে যাবো। এটা আমি কিন্তু লেগে রাখছি, কারণ আমি এর আগে কিন্তু আমার পার্সোনাল গাড়ি কিনে হয়েছে, তাহলে এখন যদি আমি কিনি নিশ্চয়ই একটু আপগ্রেডের কিনবো, তাই না?
এরকম হচ্ছে বা এমন কোনো কথা নাই, আপনি আপনার মতো করে সাজা নেবেন। আজকে আমি হয়তো এরকম কুড়ি ঘরে আছি কিংবা তো আধা দালান কোথাতে আছি, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে কি করতে চাই। আমি ইনশাল্লাহ আগামী 2 বছর পরে এরকম একটা বাড়িতে থাকবো, ঠিক আছে। আমাদের এই যে রবিবারের ট্রেনিং এর মধ্যে কিন্তু ডিসিশন মেকিং এর ট্রেনিং কিন্তু আমি ওইটা দেখাই আমার ব্যক্তিগত জীবনে। আমি যে স্বপ্নগুলো দেখছিলাম এবং এই ছবিগুলো 2002 সাল থেকে আমার ছবিগুলো আছে, 2002 সাল, 2004 সাল, 2008 সাল, 2010 সাল, 2012 সাল পর্যন্ত আমার এই যে আমি কি কি স্বপ্ন দেখছি, আমি কিভাবে বাস্তবায়ন করছি, তাই না। এই যে সচিন টেন্ডুলকার স্বপ্ন দেখছিল এর একটা বাড়ি তৈরি করবে ঝিনুকের মতো, দেখেন সে বাড়ি তৈরি করছে কয়েক কোটি টাকা খরচ করে, তাই না। তো স্বপ্ন আপনি দেখবেন, আর্কিটেক্ট কিন্তু ডিজাইন করবে। সো আপনাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং আপনাকে স্টাডি করতে হবে। সো অ্যাকশন। তাহলে আমরা এবার চলে আসছি কোথায়, নাম্বার অ্যাকশন, মানে আপনি কাজ শুরু করতে হবে। তো 8 স্টেপ ওয়ার্কিং প্ল্যান, এটা হচ্ছে আপনি নাম্বার 1 হচ্ছে আপনি কি করবেন, কাজ করবেন, ঠিক আছে। আপনি ট্রেনিং গুলো করবেন। আমি বিস্তারিত ব্যাখ্যাতে আজকে হয়তো যেতে পারবো না। ট্রেনিং গুলো করবেন, আপনি কাউন্সিলিং করবেন, ট্রেনিং করবেন, কাউন্সিলিং করবেন। এবং ট্রেনিং কাউন্সিলিং করার জন্য প্রয়োজনীয় শীট আমি বলছি আপনাদের জন্য, আমি শীট ডিজাইন করছি। শীটগুলো আপনারা আমাদের এই যে আজকে যে ট্রেনিংটা করতেছি এর উপর একটা টপ শীট করা আছে। তাহলে আপনি টপ শীট নিয়ে যদি আপনি বসেন একজন সিনিয়র সাথে, তাহলে আপনি যে বিষয়গুলো আপনি জানেন টিক চিহ্ন দিবেন, যে বিষয়গুলো আপনি জানেন না সেটা আপনি প্রশ্ন করবেন যে ভাই এই বিষয়টা কি আমার একটু খুলে বলেন, এইসব জিনিসটা কি আমাকে একটু খুলে বলেন, উদ্যোক্তা জিনিসটা কি এটা একটু খুলে বলেন, তাই না। এই যে বাবু ভাই কত ট্রেনিংটা করেছি, ভিডিওটা আমি কয়েকবার রিভিউ করছি। একটা দুটো ট্রেনিং এর আমাদের জন্য কিন্তু এনাফ না। তাহলে কি একটা নামের তালিকা তৈরি করতে হবে, কোয়ালিটি ইন্টারভিউ মানে বাছাই করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ এবং আমন্ত্রণ করতে হবে। এই 4টা কাজ করবেন আপনি, টিম আপনাকে হেল্প করবে। যখন একজন ব্যক্তি বিষয়টা জানতে চাইবে যে বিষয়টা কি, তখনই হচ্ছে তাকে প্ল্যান শু। আপনি প্ল্যান না দেখিয়ে আপনি একজন সিনিয়র সাথে বসায় দেন। তাহলে 5 নম্বর কাজটা, আপনি প্ল্যান দেখাতে পারেন না তা না, পারেন, কিন্তু আপনি দেখাবেন না, আপনি সিনিয়র একজনের সাথে বসায় দেন। কারণ আপনার বন্ধু আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে না। প্ল্যান শু, তাকে প্ল্যান দেখাতে হবে। তারপর হচ্ছে ক্লোজিং, তার প্রশ্নগুলোর সাথে উত্তর দিতে হবে। তার প্রশ্ন মানে ব্লকিং কোশ্চেন থাকতে পারে, তার মধ্যে বিভিন্ন কিউরিওসিটি থাকতে পারে, অবজেকশন হ্যান্ডেলিং থাকতে পারে, এগুলো আপনি বসে আলোচনা করে সমাধান করতে হবে। রেজিস্ট্রেশন, তাকে কাস্টমার বানায় দেন। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডে এই মানে জয়েন করতে 1 টাকা লাগে না। তার মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার আপনার রেফারেন্স দিয়ে তাকে আপনি কাস্টমার বানায় দেন। বানায় দিয়ে তাকে বলবেন ট্রেনিং করেন। আর নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করেন কোথায়, আপনি অফিস থেকে। আর যেমন আমার বাসা প্রচুর নুডলস লাগে, আজকে আমিন ভাই দেখলাম যে 10 পিবি নুডলস উঠেছে, মোটর সাইকেলে নিতে পারবে না, অনেকগুলো প্যাকেট। তাই বললাম যে আমার দিয়ে দেন, কারণ কদিন পরে আমি উঠাইলে আমি আপনাকে দিয়ে দেবো। পরে উনি আমাকে 1 প্যাকেট দিয়ে দিচ্ছে। এই নুডলস কি আমরা ক্রয় করি না? আজকে আমি যে নুডলসটা নিয়ে আসছি, এই নুডলসটাই কিন্তু আমি দেখা গেছে আমার বাসার সামনে থেকে ক্রয় করতেছি, তাই না। যে সাবানটা আমি এই যে কালকে আমাকে বলছে একটা সাবান নিয়ে এসো, আমি কিন্তু একটা ডেটল সাবান নিয়ে আসছি। কিন্তু আমি কিন্তু এই সাবানটা কিন্তু ডেস্টিনি লিমিটেডে সাবান এবং টুথপেস্ট নিয়ে কিন্তু আমার ওখানে একটা ওখানে কিন্তু প্রোডাক্ট আছে। তাহলে আমি তাকে কাস্টমার হিসেবে অ্যাড করে দিব আর তাকে আমি দেখা দিব যে আমার বাইং হ্যাবিটটা চেঞ্জ করেন। একদিন সে অটোমেটিকলি নিজেই ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। আপনি 500 পয়েন্টের ডিস্ট্রিবিউটর খোঁজার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি কাস্টমারকে রেজিস্ট্রেশন করাবেন, রেজিস্টার্ড কাস্টমার করাবেন আর তাকে আপনি ট্রেনিং করাবেন, তার বাইং হ্যাবিটটা চেঞ্জ করে দিবেন। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা বিড়ালে একটা ইঁদুর মারতে যদি 1 মিনিট সময় লাগায়, তাহলে 1000 বিড়ালের 1000 ইঁদুর মারতে কত মিনিট সময় লাগবে? ওই 1 মিনিট। এবার তাকে ফলো আপ করেন। কাকে? তাকে ফলো আপ করেন কিভাবে? সেই লিমিটেডের সাথে সিন পাইলো, রেজিস্টার্ড কাস্টমার হলো, কিভাবে এখান থেকে সে বেনিফিশিয়াল হতে পারে, তাই না। তাকে কিভাবে বেনিফিটেড হতে পারে। গত পরশুদিন আশরাফ ভাই তারা আলোচনার মধ্যে একটা গল্পের কথা বললো যে আপনি প্রতিদিন এই সিঙ্গারের শোরুমের সামনে বসে থাকবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং আপনি দেখবেন যে আপনার পরিচিত কোনো লোক এটার ভিতরে ঢুকে কিনা। তো 1 দিন 2 দিন 3 দিন এবং 30 দিনের পরে একটা রিপোর্ট দেখা গেছে যে গড়ে প্রায় 40 জন পরিচিত ব্যক্তি সিঙ্গারের শোরুমে ঢুকছে আর বাইরেছে, তার মধ্যে 3-4 জন কিন্তু ক্রয় করছে। তা আপনি আপনার একজন পরিচিত ব্যক্তি আছে, তাকে আপনি সিঙ্গারের শোরুমে নিয়ে যান, প্রোডাক্ট চয়েস করেন, পছন্দ করেন, পছন্দ করার পরে এবার আপনি তাকে বলেন ওকে ফাইন, মডেল নাম্বার মনে আছে? হ্যাঁ মনে আছে। ওকে, এখান থেকে অর্ডার দেওয়ার দরকার নাই, এই শোরুম থেকে মাল আপনার ঘরে চলে যাবে, আসেন আপনাকে অর্ডার করে দিচ্ছি অন্য জায়গা থেকে। সো আপনি এই কাজগুলো করলে এই জিনিসগুলোই কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমি এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা দিয়ে রাখছি, আলোচনার মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে যে আপনি ইনভাইট কিভাবে করবেন, কাউন্সেলিং কিভাবে করবেন এবং আপনি কিভাবে আপনি সাইন আপ করাবেন এবং তার কিভাবে ফলো আপ করাবেন।
এখন আমি যে আলোচনা করবো, যেহেতু আমার হাতে 15 মিনিট সময় আছে, যে ডেস্টিনিতে আসলে আমরা ফেল করি কেন। আমি অনেক স্টাডি করে দেখছি, সবগুলো ট্রেনিং এর শেষে আমি এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, কারণ আমরা অনেকেই পরিশ্রম করার পর আমরা ফেল করে আমাদের একটাই প্রবলেম, সেটা হলো আমরা নিজেকে অনেক জ্ঞানী মনে করি। মানে খেলতে খেলতে খেলোয়াড়, তারপর লিখতে লিখতে লেখক, তাই না? তারপর কি এই যে বলতে বলতে বক্তা, জানতে জানতে কি আনোয়ার, জানোয়ার। যে জানে কিন্তু মানে না, সে হলো জানোয়ার, আর যে জানে এবং মানে সে হলো আনোয়ার। আমার একজন পছন্দের মানুষ হলো পিএইচডি আনোয়ার ভাই। তাহলে আমাদের এই ডেস্টিনি 2000 লিমিটেডে যারা ফেলুয়ার, তার 1 নম্বর কাহিনী হচ্ছে তারা অনেক জ্ঞানী। জ্ঞানে জ্ঞানে একটা জাম লাগে, জ্ঞান জামের মধ্যে আছে। মানে বেশি নিজেকে সে অনেক স্মার্ট মনে করে আমি যা বুঝি দুনিয়াতে এটাই। কিন্তু ভাই আমার জানার মধ্যে ভুল থাকতে পারে না, আমার বুঝার মধ্যে ভুল থাকতে পারে না। আপলাইনের সাথে পরামর্শ করে কাজ না করা। আচ্ছা, আমি যদি ইরু ভাইকে একটা প্রশ্ন করি, আমি যদি রতন ভাইকে একটা প্রশ্ন করি, আমি যদি বাবু ভাইকে একটা প্রশ্ন করি যে ভাই আপনি আমাকে একটু বলেন তো এই জিনিসটা কেমনে কি করব, আপনার কাছে কি মনে হয়? প্রশ্ন করার মানে কি এই যে আমি জানি না? না, প্রশ্ন করার মানে এটা নয় যে আমি জানি না। প্রশ্ন করার মানে এটাও তো হতে পারে যে আমি যা জানি তা ঠিক জানি কিনা। প্রশ্ন করার মানে কিন্তু এটাও হতে পারে যে আমার জানার মধ্যে নতুন কোনো টেকনিক আসতে পারে কিনা। সো প্রশ্ন করা মানে এই না যে লোকটা কিছু জানে না। প্রশ্ন করা মানে এটা হতে পারে যে আমি তো জানি, উনি জানে কিনা। সো পরামর্শ করে কাজ করা। যারা পরামর্শ করে কাজ করে না তারা কিন্তু ফিল করে। টিমের সাথে সুসম্পর্ক না রাখা। ভাই আপনি ওই যে একটা গান আছে না, তুই যদি আমার হইতি রে বন্ধু আমি হইতাম তোর। এটা হলো স্বার্থপর গান। হ্যাঁ, ঠেকা পড়ছে না? তুই যদি আমার হইতি আমি তোর হব। আমি মানে শাকিলকে বললাম, শাকিল তুই যদি আমার হইতি রে ভাই আমি হইতাম তোর। হ্যাঁ, এটা কি স্বার্থপর মতো গান না? গান হচ্ছে আমি যদি তোর হই রে বন্ধু তুই হবি আমার। আমি যদি শাকিলের খোঁজ খবর নিয়ে রাখি, তার সুখ দুঃখ থাকি, সে কেমন আছে, খাওয়া দাওয়া করে কিনা, চলাফেরা করে কিনা, তাই না, তার লগে সুসম্পর্ক মেনটেন করি, এটাই আমার জন্য অনেক বড় অ্যাসেট। এই পৃথিবীতে মানে সম্পর্কের সাথে তুলনা করা যাবে এমন কোনো ধন সম্পদ নাই। এটা টাকা দিয়ে কোনো মেজারমেন্ট করা যাবে না, মিজারেবল করা যাবে না। সো টিমের সাথে সুসম্পর্ক রক্ষা করা। তাহলে যারা ফেল করে ডেস্টিনি 2000 লিমিটেডে যারা ফেল করে, আমি আমার এই 24 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, এই ইন্ডাস্ট্রি থেকে ফেল করার সবচেয়ে বড় কারণ হলো টিমের সাথে সম্পর্ক না রাখা। 10 টাকা আছে, 10 টাকা আপনার ভাগযোগ করে খান। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় কুজন, 2 বিছনায় 2 জন। ও আপনি সুজন না কুজন চিন্তা করে দেখেন। সো টিমের সাথে আপনার সুসম্পর্ক। রাতে ঘুমানোর আগে আপনি 5টা ফোন দেন। আর ভাই হোয়াটসঅ্যাপে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। আপনি 5 জনকে ফোন দেন, ভাই কেমন আছো, ভালো আছে কিনা, বাসার সবাই কেমন আছে, হাই হ্যালো দেন। কারণ আপনার সন্তান আপনাকে বড় হয়ে খাওয়াবে কিনা আমি জানি না, বাট আপনি যদি 10টা ছেলেকে ডেভেলপ করে দেন, তাদের যদি ইনকামের একটা অবস্থা তৈরি করে দেন, আপনি নিজে চিন্তা করবেন সওয়াবও পাবেন এবং আপনার নিজের ইনকাম কিন্তু নিশ্চিত হয়ে যাবে। এবং ফাইনালি এই যে টাকা খরচ করতে না যাওয়া। আমাদের কুমিল্লা লাকসাম অঞ্চল মানে নোয়াখালী প্রভাবিত অঞ্চলগুলোতে একটা কথা আছে, কানের মধ্যে পানি ঢুকলে আরেকটু দিয়ে লাড়া দিতে হয়। ট্রেনিং করার জন্য আপনি টাকা খরচ করেন না ভাই। আমাদের কি পরিমাণ টাকা খরচ করতে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন? মনির স্ক্যানে ট্রেনিং করতে হয়েছে আমাদেরকে 3000 টাকা রেজিস্ট্রেশন করে। ওই আকবর স্যারে ট্রেনিং করতে হয়েছে আমাদেরকে। আমাদেরকে যে কি পরিমাণ টাকা ট্রেনিং এর পিছিয়ে গেছে চিন্তা করতে পারবেন না। এখানে আমিন ভাই আছেন, আমাদের এখনো আছেন কিনা, আমিন ভাই আছেন। আমিন ভাই, এমন মানে ঘটনা হলো ন্যাম সম্মেলনে 300 টাকার টিকিট। আপনার মানে টিকিট কিনছে, এটা দুঃখ না, দুঃখ হলো লোকটা আসেই নাই। কি আমিন ভাই এমন ঘটনা ঘটে নাই? 50টা টিকিট কিনছে, 2 জন লোক আসছে। প্রচুর আমিন ভাই, প্রচুর এরকম। আমার ডয়ের মধ্যে, আমিন ভাই আপনারা বলে, আমার ডয়ের মধ্যে একদিন আমি হিসাব করে যাই দেখি যে প্রায় 1000 কাছাকাছি টিকিট পড়ে রয়েছে। মানে কোনো কোনো প্রোগ্রামে 3টা, কোনো কোনো প্রোগ্রামে 10টা, কোনো কোনো প্রোগ্রামে 8টা। কারণ হচ্ছে কি আমাকে ন্যাম সম্মেলনের প্রোগ্রামের টিকিট কিনে রাখছি, কিন্তু মানে টাকা দিয়ে টিকিট কিনে রাখছি, কিন্তু লোকটাই আসে নাই। নিজেও ট্রেনিং করছি, লক্ষ লক্ষ টাকা। ভাই যদি ওটা না করতাম, ডেস্টিনি 2000 লিমিটেডে কিন্তু কম টাকা ইনকাম করিনি। যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আমার 14টা সেন্টার, তার মধ্যে 3টা সেন্টার, একটা আমি নিচে ডায়মন্ড, আমার নিচে ডায়মন্ড, ভাই আমি কম টাকা ইনকাম করিনি। 12 বছরে আপনাদের দোয়ায় 6 থেকে 8 কোটি টাকা ইনকাম করছি, শুধু আমার ওই যে ডেস্টিনির মাই ডেস্টিনি ওই সফটওয়্যার অনুযায়ী। মুখস্থ না, স্ক্রিনশট আছে, প্রমাণ দিতে পারবো। কিন্তু ট্রেনিং টুনিং করে বা অন্যান্য যে ট্রেনিং গুলো আছে, বা অ্যাজ এ ট্রেনার হিসেবে ডিএসটি থেকে যে সম্মানী ভাতা পাইছি, বিভিন্ন গ্রুপে গিয়ে যে ট্রেনিং করাইছি, সেগুলোর কথা তো আর হিসাবে নাই, হিসাবে ধরলামই না।
শুধু আমার এই যে ডেস্টিনিতে সাইকেল কমিশন, পিএইচডি কমিশন, হ্যাঁ, ইনসেনটিভ, এগুলোর কথা বলতেছি। তাইলে আপনি যদি লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি কি 100 টাকা খরচ করবেন না? তাই না? সো আপনি আপনি নিজেকে ডেভেলপ করার জন্য কিছু বই কিনেন, অফিসে আসেন, ট্রেনিং করেন। ব্যবসাটা আপনি শেখার জন্য, যে আমি ট্রেনিং প্যাকেজের কথা কেন বলি, ট্রেনিং প্যাকেজের কথা বলি এই কারণে, কারণটা হচ্ছে আপনি ট্রেনিং প্যাকেজটা ক্রয় করলে আপনার টোটাল এই বিজনেসটা সম্পর্কে আপনাকে একটা ধারণা হয়ে যাবে। এবং আমি কিন্তু প্রস্তাব দিছি যে ট্রেনিং প্যাকেজ শেষে আমরা একটা সার্টিফিকেট তাদেরকে দেওয়া যায় কিনা। আমি একটা প্রস্তাবনা রাখছি ম্যানেজমেন্টকে, যে সে একটা কোর্স কমপ্লিট করছে, সেটা কোর্স কমপ্লিট করছে। সো এ অনেকে আছে, সে কি করে, সে এই যে অল্প টাকা খরচ করতে চায় না। তো আপনি ভারতে বাঁদর ধরে কিভাবে, ওই খাঁচার ভিতরে কি করে জানেন, ওরা কলা বাদাম এগুলো রেখে দেয়। আর খাঁচাগুলো হলো কাঁচের তৈরি, সাদা কাঁচের তৈরি। এভাবে বনের বিভিন্ন জায়গার মধ্যে এভাবে ছড়া ছিটিয়ে রাখে, গাছের ডালে রাখে, পাতায় রাখে। তো বান্দরে এসে কি করে, প্রথমে অনেকক্ষণ লাফালাফি করে, খাঁচার দরজা খুঁজে পায় না, অনেকক্ষণ পরে সে একটা ছিদ্র খুঁজে পায়। তো ওটার মধ্যে কোন রকম চিকন ছিদ্র, তো সে আটটা আস্তে করে আটটা ঢুকায়। ঢুকায় যখন সে কলা ধরে বা বাদাম ধরে, তার মুখটা মোটা হয়ে যায়। এখন কিন্তু সে কলার লোভও ছাড়ে না, বাদামের লোভও ছাড়ে না, হাতও বের করতে পারে না। এভাবে শিকারি এসে তাকে ধরে ফেলে। এই বাদামের লোভের কারণে কিন্তু তার সারা জীবনের স্বাধীনতা শেষ। আমরা এক্স্যাক্টলি, হ্যাঁ আমি জানি কষ্ট হবে আপনার আলি সেন্টারে আসলে, অফিসে আসলে। আপনার ঢাকা শহরে থেকে আপনি দেখা গেছে আসেন না, তাই না? আপনি আসলে হয়তো আপনার 200 টাকা খরচ হবে, আসা যাওয়াতে 200 টাকা খরচ হবে, 100 টাকা খরচ হবে, তাই না? 50 টাকা, 100 টাকা খরচ হবে, 500 টাকা খরচ হবে, তাই না? ঢাকার বাইরে থেকে আসলে হয়তো আপনি 1000 টাকা খরচ হবে। কিন্তু ভাই, আপনি যদি 20,000 টাকা বেতন একটা ইন্টারভিউর জন্য ঢাকা আসতেন, তাহলে আপনার কি 2000 টাকা খরচ করে আপনি আসতেন না? এই ছোট ছোট খরচ যারা করতে চায় না, তারা বড় ব্যবসা কিভাবে করবে বলেন? ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিলিয়নিয়ার, ইউ হ্যাভ টু বি এ প্ল্যান এ বিলিয়নিয়ার। আপনি যদি বিলিয়নিয়ার হতে চান, তাহলে আপনার বিলিয়নিয়ারের পরিকল্পনা থাকতে হবে। মনটারে আকাশের মতো উদার করতে হবে, কলচাটাকে এত বড় করতে হবে, এত বড়, একদম পায়ের তাল থেকে মাথার তালু পর্যন্ত পুরাটার জন্য একটা কলজা, সাহস। তাইলে এই যারা এটা করতে পারে না, করতে চায় না, তারাই কিন্তু ফেল করে। এবং সবচেয়ে বড় কথা হলো ধৈর্য হারা। মানে অল্প একটু কাজ করে ধৈর্য হারা হয়ে যায়। না ভাই, ধৈর্য হারাচ্ছেন কেন? কেউ যদি আপনাকে না করে, আপনি এটাই বুঝে নেন যে তার এটা প্রয়োজন নাই, তাই না? আমি ফার্কে বসে আছি, বাদামওয়ালা এসে আমাকে বললো, মাকসুদ ভাই বাদাম খাবেন? আমি বললাম, যা, রোদের মধ্যে ওটা বাঁচতেছি না, বাদাম লয়ে আসিস। তো গেল আমিন ভাইয়ের কাছে, উনি আবার ভদ্র মানুষ, বলছে ভাই বাদাম খাবেন না? বলছে না রে ভাই, এখন লাঞ্চ টাইম, এখন বাদাম খাবো না। তো একটু ঘুরে ঘুরে পার্কের ওই মাথা যায়, দেখছে কি ওখানে আছে হিরু ভাই। তো হিরু ভাই বলছে, ভাই আপনি কি বাদাম খাবেন? ঠিক আছে, 10 টাকার বাদাম দে। এখন দেখেন আমার জারি শুনে, তারপরে আপনার আমিন ভাইয়ের রিয়াক্ট, মানে প্রতিক্রিয়া শুনে, সে যদি বাড়ির চলে যেত, তাহলে হিরু ভাইয়ের কাছে কি বাদাম বিক্রি করতে পারতো? আপনি খাবো না বলেন, জারি দেন আর যাই বলেন, সে একটা কথা বুঝে, এই লোকের বাদাম দরকার নাই। তাহলে আপনি যদি কাউকে ইনভাইট করেন, কাউকে যদি ফলো আপ করেন, তার আইডিটা, যে ভাই টাকা পয়সা খরচ হবে না। আমি আজকে একজনকে বললাম যে টাকা পয়সা লাগবে না, আপনার আইডিটাকে, প্রোফাইলটাকে আপডেট করেন, 1 টাকা লাগবে না। আপনি কোন প্রোডাক্ট নিয়ে জয়েন করছেন, কি করছেন না করছেন, কিছুদিন পরে কিন্তু ড্যাশবোর্ডে সেটা দেখা যাবে। বাবু আমাদেরকে বলছে যে কিছুদিন পর আপনার ড্যাশবোর্ডে আপনি লগ ইন করে দেখতে পাবেন যে আপনার যখন প্রোফাইল আপডেট হবে, এগ্রিমেন্ট ফর্ম ওকে হবে, হ্যাঁ, আপনার এনএফসি ওকে হবে, আপনি দেখতে পাবেন যে আপনি কত টাকা দিয়ে জয়েন করছেন, কোন প্যাকেজ দিয়ে জয়েন করছেন, নাইজেলা দিয়ে জয়েন করছেন না আপনি টি প্ল্যান্টেশন জয়েন করছেন, তাও দেখা যাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে কি, তো দেখা গেছে এই যে ধৈর্য, মানে ধৈর্য না রাখা, এটা অনেক সমস্যা। ফাইনাল যে কথাটা বলবো সেটা হলো, সিদ্ধান্ততে দৃঢ় না থাকা, মানে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করা। আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি। সকালবেলা নিয়ত করি যে একটা কাজ করবো, ডেস্টিনি করবো, বিকেলবেলা নিয়ত করে না, ডেস্টিনি করে কোনো লাভ হবে না, বিদেশ চলে যাবো। আবার রাতের বেলা চিন্তা করে না, ডেস্টিনি করবো না, বিদেশও যাবো না, পাঠাও সালাম। তা আল্লাহ তো টেনশন আছে যে, তো আধা ঘন্টা পর নিয়ত চেঞ্জ করে। একটা নিয়ত করেন যে ডেস্টিনিতে ঢুকছি, এটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। যখন আমি নিয়ত করছি যে আমি আমি আমাকে যখন বারবার আমিন ভাই ফোন দিত, সাইদ ভাই ফোন দিত, ওই যে আসাদ ভাই পিএইচডি ফোরামে লাইভে ঢুকলে বলতো, ভাই আপনি প্লিজ দ্রুত আসেন। আপনার শুনে অবাক হয়ে যাবেন, আমার এনএফসি কার্ড, আমি প্রথম দিকে এনএফসি কার্ড অর্ডার করছি, আইডি অ্যাক্টিভেট করছি আমি অনেক আগে, কিন্তু আমার প্রোডাক্ট বাসায় পাঠায় না, আমার এনএফসি এরা বাসায় পাঠায় না। কারণ আমার বলতেছে আপনাকে এটা অফিসে আসতে হবে, কারণ কি ও ছিল অন্তত অফিসে আপনি আসবেন। তা আমি কি বলছি, যে আমি যেদিন থেকে আসবো, মনে করবেন যে ওই দিন থেকে আমি ফুল টাইমে আসবো, সব ছেড়ে দিয়ে আসবো। এখন এসে একটু দেখা করে গেলাম, লাভ কি?
ঠিকই দেখেন, আমি এখন আছি, এখন আমি প্রত্যক্ষভাবে আছি, কারণ আমার মাথার মধ্যে কিন্তু একসাথে 2-3টা জিনিস কাজ করে না, আমি একসাথে পারি না। এবং আমার জীবনে ফেল কি জিনিস আমি জানি না ভাই, আমি এ পর্যন্ত কখনো ফেল করি নাই। আরেকদিন গল্পটা বলবো, বিশেষ করে ডিসিশন মেকিং, আমাদের রবিবারের ট্রেনিং সেশনে সাধারণত ডিসিশন মেকিং এর ট্রেনিং থাকে, তো ওই দিন বলবো যে আমার জীবনে কখনো রুল নম্বর 2 হয় নাই, কখনো হয়নি। আমি খুব ভালো ছাত্র ছিলাম তা কখনোই না, এটার ক্রেডিট ছিল আমার বাবা, উনি একজন মাস্টার মানুষ ছিলেন, এটা আরেকদিন বলবো। আমি জীবনে কখনো কোনো কাজে ফেল করিনি, যে আমি সিদ্ধান্ত নেওয়ার সময় আমি ক্যালকুলেশন করছি, অঙ্ক করছি, অঙ্ক যোগ বিয়োগ মিলিয়ে দেখছি, আমার যোগ বিয়োগ মিলে গেছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবাই এবার বলুক, কোনো সমস্যা নাই। সো সিদ্ধান্ত আপনি দৃঢ় থাকা, এবং আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হলো ভাই, অফিসে এসে আপনারা গসিপিং করেন না। মানে আমরা অনেক সময় ডেস্টিনিকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন, আমি বারবার বলি, মানে ইট মারলে পাটকেল খেতে হয়। আমি আমিন ভাইকে, ধরেন আমিন ভাইকে দিয়ে এক্সাম্পলটা দিলাম না, আমি সালাউদ্দিনকে দিয়ে এক্সাম্পল দিই, আমার বয়সে ছোট হবে, ছোট ভাইয়ের মতো আদর করি, আমি ওকে বললাম, বা সালাউদ্দিন আমার বন্ধু, ধরেন একটা কথার কথা, তাও আমি ওরা বললাম, কি দোস্ত কি জামা গায়ে দিছো, ওটা তো লুঙ্গির গামছার কাপড়ের মতো, তো বন্ধু হিসেবে ওকে আমার ছেড়ে দিবে? ও আমার বলবে তুই কি গায়ে দিছিস, তোর তো বড় লুঙ্গির কাপড়ের মতো। মানে দুনিয়াটা হচ্ছে এরকম। কিন্তু আপনি কি জানেন, আপনি ধরেন সালাউদ্দিন ভাই আমার প্রশংসা করতে চায় না, বাট আমি চাইলে ওনার মুখ দিয়ে প্রশংসা বের করতে পারবো। টেকনিক করতে হবে, সেটা কি, আপনি সালাউদ্দিন ভাইকে প্রশংসা করেন যে সালাউদ্দিন ভাই আপনাকে খুব সুন্দর লাগতেছে, এমনি আসলে কিন্তু লোকটা সুন্দর লাগে আমার, দেখতে খুবই চমৎকার, আর সবসময় কিন্তু কমপ্লিট মানে ড্রেস কোড, অয়েল ড্রেস করে থাকে। তো আমি বললাম ভাই আপনাকে দেখতে খুব ভালো লাগতেছে, ইউ আর লুকিং ভেরি নাইস, হ্যান্ডসাম, থ্যাংক ইউ। তখন ভদ্রতার খাতিরে উনি কি বলবে জানেন, আপনাকেও ভালো লাগছে স্যার, আপনাকেও ভালো দেখাচ্ছে, আপনাকে সুন্দর লাগছে। এই যে আপনাকেও ভালো লাগছে, আপনাকেও সুন্দর দেখাচ্ছে, এটা সে বলতে চায় নাই, আমি বলাইছি তাকে দিয়ে, কারণ আমি তার প্রশংসা করার কারণে সে আমার প্রশংসা করছে। সো আমরা এই গসিপিং থেকে বেরিয়ে আসবো, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। এছাড়া ফেল করার অন্যতম কারণ হচ্ছে কি জানেন, অফিসে না আসা, তারপরে কাজের ধারাবাহিকতা না থাকা, অপরিকল্পিতভাবে কাজ করা। সো একটা ফাইনাল জিনিস মাথা রাখেন, নো মানি নো হানি, যার টাকা পয়সা নেই তার কোনো দাম নাই। এখন জীবন সফল হতে গেলে রাস্তা অনেকগুলো আছে, তো ডেস্টিনি হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন, যদি আপনি আমাদের সাথে ওইভাবে সিদ্ধান্ত নেন। মাথায় রাখতে হবে, যারা সফল হয় তারা কাজটা ছাড়ে না, আর যারা ছেড়ে দেয় তারা কখনো সফল হয় না, তাই না? নেভার গিভ আপ, এই ছবিটা আপনারা 1000বার দেখছেন, 1000বার। এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এটা দেখাই যাব। আপনি তো জন্মের পর থেকে 3 বেলা খাইতেছেন, খাওয়া বন্ধ করে দেন, বারবার খাচ্ছেন কেন? তা আপনি বলুন স্যার এই জিনিসটা আমি অনেক আগে দেখছি। দেখা এক জিনিস, বুঝা আরেক জিনিস। রিড এবং স্টাডি শব্দের মধ্যে পার্থক্য আছে, যে এখান থেকে ডোন্ট গিভ আপ। এতে বকে ব্যাংকটা খেয়ে ফেলতেছে, খাওয়া প্রায় শেষ, কি বাকি আছে আর? কিন্তু খাবে কোন জায়গায়, গলা দিয়ে, সে গলাতে ধরে রাখছে, কেমনে খাবে আমি দেখি। তো ডেস্টিনি 2000 লিমিটেডের গলাটা এভাবে ধরে রাখেন না, আপলাইনের হাতটা এভাবে ধরে রাখেন, দেখি আপনি কিভাবে ব্যর্থ হন, আপনি সফল হবেনি। সো সফলতার জন্য আপনার কাজকে আপনাকে করতে হবে, কেউ এসে আপনার কাজটা করে দিয়ে যাবে না, তাই না? আপনার জীবনটা কিন্তু মন্দিরের ঘন্টা না, যে একজন এসে কি করলো, ক্রিং করে আওয়াজ দিল আর চলে গেলেন। ধরেন আমরা আমাদের আর 2 মিনিট আছে, 2 মিনিটে শেষ করে দেবো। সালাউদ্দিন ভাই এক্সাম্পলটা দিই, ধরেন সালাউদ্দিন ভাই সকালবেলা একটা ফোন আসছে, আননোন নাম্বার, এখন ফোনটা ধরলো, হ্যালো, সুরলা কণ্ঠে, মধুর সুরলা কণ্ঠে একটা মেয়ে বললো, আপনি কেমন আছেন, ঠিক আছে, আপনি ভালো আছেন কিনা, জানেন আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি অনেক ভালো মানুষ, ব্লা 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 ব্লা, মানে ওনাকে অনেক প্রশংসা করলো। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কেমন লাগবে? সালাউদ্দিন ভাই কি এখনো আছেন নাকি চলে গেছেন? হ্যালো, আছি সালাউদ্দিন ভাই আছি কি এখনো আছেন? ও আছে, হ্যাঁ। আছি স্যার আছি। ভাই সত্য করে এখন মন থেকে বলেন তো, আপনি তো আমার খুব পছন্দের মানুষ। ধরেন সকালবেলা ঘুম থেকে অপ্রত্যাশিত একটা আননোন নাম্বারে ফোন আসলো, একটা মেয়ে আপনাকে ফোনে অনেক প্রশংসা করলো, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? যদি ভালো না লাগে তাহলে আমি বলবো আপনি অসুস্থ। আমার স্পিকার দেওয়া আছে। অ্যাজ এ হিউম্যান হিসাবে আমি বলবো, অ্যাজ এ হিউম্যান হিসাবে আমি বলবো, আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন, আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আমি বলবো আপনি অসুস্থ, আপনার ডাক্তার কাছে যাওয়া উচিত। আমাদের বাংলা টিচার খুব সুন্দর করে বলতো যে তোমাদের মেয়েদের মধ্যে কি অনেকে সুন্দর যারা আছে আমাদেরকে ভালো লাগে না, পছন্দ হয় না, হয়, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দিই না। সামাজিকতা, ধর্মীয়, তার দায়িত্ববোধ, আমি শিক্ষক আদর্শ হিসাবে সবকিছু মিলিয়ে আমাকে কি করতে হয়, আমাকে আমার ওই বাউন্ডারি থেকে বেরোতে দেয় না। বাট ভালো লাগে না এটা মিথ্যা কথা, ভালো লাগে, বাট সেটাকে আমরা কি করি না, সেটাকে আমরা গুরুত্ব দেই না। আমরা আমাদের ধার্মিকতা, আমাদের সততা, আমাদের আদর্শ,
আমাদের সামাজিকতা, এই জিনিসগুলোকে আমরা কি করি, সমন্বয় করি। সো এবার আসেন, ওনার সকালবেলা ফোন করলো, একজনের প্রশংসা করলো, ভালো লাগলো। পরের দিন ঠিক ওই আননোন নাম্বার একটা ফোন আসলো, মনে করলো কি ওই নাম্বারটা থেকে ফোন আইছে। এখন ফোন ধরার পরে এবার এই একজন ব্যক্তি ফোনে গালিগালাজ শুরু করে দিল, এই সালাউদ্দিন, বাকিটা বললাম না, আপনারা বুঝে নিয়ে না, এই ওই যে মানে 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 ড্যাশ 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 ড্যাশ। তাহলে সালাউদ্দিন ভাই মনটা খারাপ হয়ে যাবে না? তাহলে যদি খারাপ হয়ে যায়, একজনের প্রশংসা করলে খুশি হয়ে গেলেন, একজনের গালিগালাজ করলে রাগ হয়ে গেলেন, তাহলে আমি বলবো আপনার মনটা হচ্ছে মন্দিরের ঘন্টা। মন্দিরে যে যায় সে ঘন্টা বাজায়, ঠুং ঠুং করে বাজায় না? আপনার জীবনের কন্ট্রোল আপনার হাতে নাই। যদি আপনি সফল হতে চান, তাহলে আপনার ইমোশনাল হুইলটাকে আপনি কন্ট্রোল করতে হবে। কেউ যদি বলে আপনি অনেক সুন্দর, বলবেন থ্যাংক ইউ। কেউ যদি বলবেন আপনি কুৎসিত, তাহলে বলবেন থ্যাংক ইউ। কারণ আপনি কত সুন্দর আর কত কুৎসিত এটা তো আপনার চেহারা আপনি দেখেন, তাই না? সো অন্যের দ্বারা মোটিভেটেড হয়ে নাচানাচি করার দরকার নাই, আবার অন্যের দ্বারা ডিমোটিভেট হয়ে কানতে কানতে হার্ট অ্যাটাক করার দরকার নাই। আপনার লাইফের কন্ট্রোলটা আপনি নিজে নেন। ভাই আমার মিটিং এর লিঙ্ক দিলেন না কেন, ভাই আমাকে কল দিলেন না কেন, সরি 1 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ, সো অলওয়েজ বি কনফিডেন্ট, আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন। এবং আপনারা যারা কাজ করবেন, হ্যাঁ, আপনারা যারা স্ট্রংলি একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে আমরা এখানে যারা আছি আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি? যদি আপনারা সিদ্ধান্ত নেন, তাহলে আমার পক্ষ থেকে কিন্তু আপনাদের প্রতি একটা ওয়াদা হচ্ছে, আমি আপনাদের সাথে আছি, তাই না? আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, আই এম রেডি টু হেল্প ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি হেল্প নিতে আপনি রেডি আছেন কিনা? আমি রেডি আছি। এখন আপনি রেডি আছেন? যদি আপনি রেডি থাকেন, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ ভাইকে এত চমৎকার একটা ট্রেনিং করানোর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিদিনই যে ট্রেনিং গুলো হয় আমি চেষ্টা করি আমার সময়কে, ভাই যেটা শুরু করেন আর কি, যে শব্দটা দিয়ে, যে আপনার ব্যস্ততম সময়কে মিনিমাইজ করে। তো একইভাবে আমরা চেষ্টা করি, বা আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমার প্রতিটা ট্রেনিং এই পার্টিসিপেট করতে। আর আজকেও পুরো ট্রেনিংটাই আমি ওনার পার্টিসিপেট করেছি। আলটিমেট এখানে কয়েকটা জায়গা, সেটা হচ্ছে যে আমার ড্রিম সেটআপটা রেডি করতে হবে এখানে আমরা যারা আছি তাদের প্রত্যেকের, এবং একই সাথে আমাকে একটা এই ড্রিম বাস্তবায়ন করার জন্য কর্মপন্থা বা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে বা প্ল্যান করতে হবে। তো এই প্ল্যানটা ভাই একটা দিয়েছেন, এবং একই সাথে আমরা প্রত্যেকে আমার আপলাইনের সাথে বসে থেকে, আমার হয়তো অ্যাসোসিয়েট আছে অনেক, বাট আমি আমার নিজের প্ল্যানটা অন্তত আমার আপলাইনের সাথে বসে থেকে আমি যেন এটা ফাইনাল করি। এবং একই সাথে যখন আপনি এই প্ল্যানটা ফাইনাল করবেন, তখন আপনার অ্যাসোসিয়েট কিন্তু তার প্ল্যান ফাইনাল করার জন্য আপনার কাছে আসবে। এবং মাকসুদ ভাইয়ের গত ট্রেনিং এর ওই কথাটা, যে আপনি দৌড়ালে টিম হাঁটবে, আপনি হাঁটলে টিম বসে থাকবে, আপনি বসে থাকলে টিম শুয়ে যাবে, আর আপনি যদি শুয়ে যান তাহলে টিম মারা যাবে। তো সেই জায়গায় আমরা অন্তত পক্ষে ট্রেনিং গুলো থেকে, আমরা ট্রেনিং আরেকজনকে করানোর জন্য না, আমরা নিজে করার জন্য বা নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের মাইন্ডসেটটা চেঞ্জের জন্য, আপডেট করার জন্য আমরা যেন ট্রেনিং গুলো করি। তো ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার ট্রেনিং করার জন্য মাকসুদ আহমেদ ভাইকে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের পিএইচডি মনির ভাইকে, রাজশাহী, আপনার কি বলে অনুভূতি শেয়ার করার জন্য আজকে ট্রেনিং থেকে আপনার কি কি উপকার হয়েছে এবং এটা আপনার টিমে কি কি কাজে আসতে পারে। আমি অনুরোধ জানাচ্ছি মনির ভাইকে। মনির ভাইয়ের মাইক, আমি মনির ভাই আপনি মাইক আনমিউট করতে পারেন। ধন্যবাদ জুয়েল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাকসুদ ভাই বা যেই ট্রেনারের ট্রেনিং হোক না কেন, আমরা অনলাইন জুমে প্রতিদিন ট্রেনিং করি। এই ট্রেনিং এর বাস্তবায়ন নিয়ে কিছু বিষয়টা নিয়ে আলোচনা করি, যে সারা বাংলাদেশে যে ডেস্টিনি 2000 লিমিটেড যারা মানে যারা সফল ব্যক্তি তারা কি কি করে সফলতা অর্জন করেছে, সেটা মাকসুদ ভাই যে মানে আজকে যে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো তুলে ধরলো, আমাদের সফল অর্জনের অ্যাটিটিউড এবং ট্রেনিং, এই দুইটা বিষয় যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানে করে থাকি বা পালন করি, তাহলে কিন্তু আমাদের সফলতা অনিবার্য। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যারা সফল ব্যক্তি, সেই সফল ব্যক্তিকে অনুসরণ করে আমরা সফলতা দ্বার প্রান্তে যেতে পারি। এবং এত চমৎকার ট্রেনিং সেশন উপহার দেওয়ার জন্য মাকসুদ ভাইকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের যেই সেমিনার প্রোগ্রাম রয়েছে এবং যে ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, আমরা প্রত্যেকে এবং একই সাথে আমার টিমকে নিয়ে আমরা পার্টিসিপেট করব এই প্রত্যাশায়, এবং একই সাথে আগামী সপ্তাহে অন্ততপক্ষে আমরা আজকের ট্রেনিং থেকে
সিদ্ধান্ত নিতে পারি যে আগামী সপ্তাহে অন্তত পক্ষে আমার এখান থেকে অন্তত 1 থেকে 2 জন ডিস্ট্রিবিউটর অতিরিক্ত নিয়ে আমরা একসাথে ট্রেনিং করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।